শাকিব খান বা আফরান নিশোন একটা মুভি করা মানে গ্যারান্টিড হিট। হুম। আপনি এবার চুজ করছেন যে একটা ফিমেল সেন্ট্রিক মুভি করতে। মানুষ আমাকে হিট মেকার বলে। শাকিব খান নিয়ে কোন একটা জিনিস যেটা কেউ জানে না। আমি কিভাবে জানবো? রাফি জানবে কাজ। সাকিব খান এমন কোনো জিনিস যেটা কেউ জানে না। তোর অনন্ত জলিল সিনেমা ছিল 100 কোটি টাকা বাজেট। ক্রেজি। 100 কোটি টাকা বাজে। মানে অনন্ত জলিল বলছিল 100 কোটি টাকা সত্যি budget। কথা? না সেটা আমি আচ্ছা, জানি না, whatever। সেটা উনি বলতে পারবেন। আমি যত ডিরেক্টরটা হিট হয়েছে সবাই রিপিট করছে সিনেমাতে। একটা হিট হলে এটাকেই রিপিট করতে থাকে। আচ্ছা তাহলে এটা মানে আমি পিস্তল দিয়ে সিনেমা বানাচ্ছি, সব সিনেমাতে এখন দেখি পিস্তল। পিস্তল। What is the biggest red flag in a romantic partner? What is the most attractive thing about a partner? Romantic. সব sense. রোমান্টিক সিনেমা সব রোমান্টিক। একটু জিজ্ঞেস মানে করি কি না হলো একটু- হঠাৎ করে ও নতুন প্রেমে পড়ছে, আমি 100% শিওর। ভাই আমাদের এক্স্যাক্টলি দেখেছো হইছে গার্লফ্রেন্ড টেক্সট পাঠাইছে আমাদের জীবনে ভাই প্রেসার করে আমাদের প্রেমটা ভুলে গেছে ওই যে না আজকে আমরা চলে আসছি with a very very special Eid episode for none other than the biggest director এবং আমার খুবই ফেভারিট একজন অ্যাক্ট্রেস রায়হান রাফি and নাজিফা তুষি. Thank you so much for coming. থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ এখন করবো হচ্ছে একটা স্পেশাল ঈদের এডিশনের র্যাপিড ফায়ার. ফার্স্ট কোয়েশ্চেন হলো, what is the biggest red flag in a romantic partner? কি তোমার প্রশ্ন রেড করছ ফ্ল্যাগ? তোমার প্রশ্ন করছ না দুইজনকে. দুইটা হ্যাঁ র্যাপিড ফায়ার. তুই বল আগে তুমি বলো। না না লেডিস ও ফার্স্ট র‍্যাপিড ফায়ার, এটা কি? ফার্স্ট biggest red flag in a romantic partner. অনেক কিছু তো। বিগেস্ট রেড ফ্ল্যাগ biggest- সবচেয়ে খারাপ কোনটা? রাফিবের মাথা অনেক আইডিয়া আসতেছে. না আমার আইডিয়া আসছে Dishonesty, I guess. Yeah. ফ্রিডম বিগেস্ট রেড ফ্ল্যাগ ইন এ রোমান্টিক আমার পার্টনার. আমার মনে না আমাদের কাজে মানে ক্ষেত্রে যারা ফ্রিডম দেয় না. না 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 আমাদের জন্য মানে আমি যারা ডিরেক্টর হ্যাঁ। আমরা তো স্বাধীন চেতা মানুষ, তা আমাদের ক্ষেত্রে এক একটা ওটা ওর জন্য ঠিক আছে, আমার জন্য তো মানে আমি আমার জীবনে আমার কাজটা করে যেতে চাই আর কি। সেটা মানে তো যদি একটা পার্টনার ফ্রিডম না দেয় দ্যাটস এ বিগ রেড ফ্ল্যাগ. অবশ্যই আমার জন্য এটা আমার জন্য আমার জীবনটাই সিনেমা। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ থিং অ্যাবাউট আ পার্টনার রোমান্টিক? সব রোমান্টিক সিনেমা সব রোমান্টিক। একটু জিজ্ঞেস মানে করি কি না হলো হঠাৎ করে একটু তুই কি স্পাইস আপ করি. নতুন প্রেমে পড়ছো নাকি? নতুন নতুন বলেন। প্রেম মোস্ট রোমান্টিক থিং অ্যাবাউট আ পার্টনার. সেন্স অফ হিউমার। সেম মানে সেম, তোমারও সেম কি? না না, আমারও তো সেম Sense of সেন্স অফ হিউমার থাকা এর থেকে বেটার কি ডিরেক্টরের কাছে পার্টনারের জন্য। মানে আমি যেটা বুঝাতে চাইছি বুঝতেছে, বা আমি যেরকম যে কোনো টপিকসে কথা বলা যাবে, যে কোনো কিছু হওয়া যাবে, ওই তো। আর আরেকটা জিনিস আমার মনে আছে অনেস্টি। কোন অ্যাক্টরের সাথে একটা মুভি করার সবচেয়ে বেশি ইচ্ছা? কোন অ্যাক্টরের? অ্যাক্টরের সাথে একটা কাজ করার সবচেয়ে বেশি ইচ্ছা? নাটালিয়া পোর্টম্যান। ও Natalie Portman. গ্লোবাল নাইস. কি আমাকে সেম উত্তর দিব? আপনারা সেম. আমার আসলে এই উত্তরটা আমি দিতে পারবো না, কারণ আমি কোনো এইভাবে করে সিনেমাটাকে দেখি না আসলে, যে ওর সাথে আমার কাজ করার ইচ্ছা, মানে আমার গল্প আসলে আমাকে গল্পটা মেন. নিয়ে যায় আসলে। মানে আমি এটা বলতে পারবি যে আমি হলিউডে সিনেমা বানাবো ইনশাল্লাহ, যে আমার সিনেমা সারা পৃথিবীর মানুষ দেখবে। এটা যে কোনো কারোর সাথে হতে পারে, কিন্তু এটা আমার স্বপ্ন। আমি জানি না পূরণ হবে কিনা, হলে হতে পারে নাও হতে পারে। মানে বলিউড না হলে, মানে হলিউড না হলে বলিউড তো হবে হয়তো, কিন্তু ওরকম ইচ্ছা আমার আর কি, আমার সিনেমা সারা পৃথিবীর মানুষ দেখবে। শাকিব খান নিয়ে কোন একটা জিনিস যেটা কেউ জানে না? আমি কিভাবে জানবো? Anything আমি you কিভাবে know? জানবো? সাকিব খানকে আমি কিছুই জানি না। রাফি জানবে কাজ। সাকিব খান এমন কোনো জিনিস যেটা কেউ জানে না, যদি না জানে আমি তো এটা উচিত না জানা। জানানো। আর তাহলে কি আপন একটা বল না কি আপন মানুষ হইলাম? এনিথিং সাকিব সবাই জানে, উনি সুপারস্টার, সবাই ওনার কথা জানে। আর কি সামথিং জানে? অফ ক্যামেরা. না না না, এটা আমি হাই, আর এমন কিছু আমি তাহলে যেটা সবাই জানে না সেটা আমিও জানি না, মানে এত তো আর আমি জানি না, বাট সবাই জানে উনিও ভালো অভিনয় করে, উনি অনেক ইমোশনাল অফ ক্যামেরা. যে- অফ ক্যামেরায়। ও সাকিব ভাই কিন্তু অনেক অনেক ফান করে, উনি অনেক মানে উনি অনেক হাসায়, যেমন উনি তাদের সাথে কাছের মানুষ, তারা উনি বোরিং না আর কি, মানে উনি অনেক কমেডি করতে পারে, অনেক মিমিক্রি করতে পারে, যে কোনো কিছু কপি করতে পারে উনি। তো এটা খুব কাছের মানুষের সাথে করে, এটা হয়তো উনি এটা র্যাপিড ফায়ার হচ্ছে না। ডিসকাশন. এরকম প্রশ্ন থাকে না, ও পুরো রোমান্টিক রোমান কি? নতুন প্রেমে পড়ছে, আমি 100% শিওর।
ভাই আমাদের এক্স্যাক্টলি গার্লফ্রেন্ড টেক্সট পাঠাইছে আমাদের জীবনে ভাই প্রেসার কুকার আমাদের প্রেমটা ভুলে গেছে আমি। না আমাদের জীবনে কিসের কোথায় প্রেম কি সিনেমা প্রেসার কুকার আমার প্রতিটা ক্যারেক্টার সাথে প্রেম আমার এই সিনেমার এখন দর্শকের সাথে প্রেম করতে হবে আমাকে আসেন আপনারা বলে আচ্ছা darkest part about the showbiz world ডার্কেস্ট পার্ট বা showbiz world নিয়ে সবচেয়ে ডেঞ্জারাস বা ডার্কেস্ট জিনিস আমার মনে হয় এখানে ফ্রেন্ডশিপ ইজ ভেরি Fake. রেয়ার এটা নিয়ে একটা প্রশ্ন আছে পরে রাফি ভাই ডার্কেস্ট পার্ট অ্যাবাউট দ্য শোবিজ ওয়ার্ল্ড আমি খুব পজিটিভ মানুষ আমি নেগেটিভ কথা বলতে চাই না আমাকে Safe answer. না না সেফ আনসার না সিরিয়াসলি কোন জায়গায় নাই কোন জায়গায় জিনিসটা নাই তোমার প্রফেশনে নাই সব জায়গায় আছে আমি আমার সিনেমা জগৎটা এখন ভালো দিকে যাচ্ছে আমি খারাপ তো সব জায়গায় আছে পলিটিক্স বলো আমি ওই যে খেলার এপিসোডে দেখছিলাম জি খেলাতে এখন মানুষজন না একটু পজিটিভ জিনিস মানুষকে দেখাই বলি আর কি মানে খেলাতে নেগেটিভিটি পলিটিক্সের নেগেটিভিটি শিক্ষা ব্যবস্থার নেগেটিভিটি মানুষ না শুনতে চায় না মানুষকে এটা পজিটিভ জিনিস বলি না এই যে ঈদে ভালো ভালো সিনেমা আসতেছে এটাই একটা পজিটিভ দিক আমি বলতে চাই মানে এইটা নিয়ে বলতে গেলে এক কথা শেষ হবে না অনেক কিছু হবে বাট আমার কাছে পজিটিভ নেগেটিভ দিক থেকে অনেক পজিটিভ দিক আছে মানে অনেক বন্ধুত্ব টিকেও যাচ্ছে তো আমি এই জন্য পজিটিভ থাকতে চাই এটা সেফ অ্যান্সার না বাট আমার মনে হয় যে আমরা যদি একটু পজিটিভভাবে চিন্তা করি অনেক কিছু পজিটিভ আপনারা ফিল্ম বলবো না? ইন্ডাস্ট্রি টপে অনেক দিন ধরে আছেন হোয়াট ইজ দ্য সিক্রেট টু স্টেইং সাকসেসফুল অ্যান্ড অ্যাট দ্য টপ আমার তো মনে হয় না আমি টপে আছে সাকসেসফুল এটা I think you বিলিভই করি না না এটা বিলিভ আমি হোয়াট ইজ দ্য সিক্রেট টু স্টেইং অ্যাট দ্য টপ স্টেবিলিটি ইজ অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে ডেডিকেশন অ্যান্ড পাংচুয়ালিটি অনেস্টি একটা কথা আছে না যে আপনি যদি যে আপনি কোনো কিছু যদি মন থেকে চান পুরো কায়নাত ওইটাকে রিচ আউট করার জন্য ট্রাই করে সো ওইটাই আর কি মানে আসলে অনেক এটা চাই এটা এরকম না করে জাস্ট ওইটার জন্য ওয়ার্ক করলে আই থিঙ্ক এটা চলে আসে অ্যান্ড ওইটার সাথে অনেস্ট থাকতে হয় মানে এটাকে ভালোবাসতে প্রিটেন্ড করলে হয় না মানে এটা ভিতরে থাকে আসলে মানে যে ক্রিকেটার তার খেলাটাকে ভালোবাসে ওকে বলতে হবে না প্র্যাকটিস করো রিহার্সাল করো এটা ওর ভিতরে আছে ও এটা ন্যাচারালি এমনিই করবে সো যেটা আপনার ভালো লাগে ওইটাই করেন ওইটাতে তাহলে আপনার সাকসেস এমনিই ন্যাচারালি আসে ওইটা জি রাফি ভাই হাউ ডিড ইউ স্টে সাকসেসফুল আমি কি অনেক টপে আছে নাকি ও তুমি তো 100% নাম্বার 1 ইন্ডাস্ট্রিতে আমি বিশ্বাস হয় না আমি কিভাবে নাম্বার 1 যাক এসে নাম্বার 1 নাম্বার 2 তে আমি বিশ্বাস করি না আমি মানুষের ভালোবাসার ডিরেক্টর এটা আমি বিশ্বাস করি আমার অনেস্টি মনে হয় কারণ আমি কাজের প্রতি যে কাজটা করে আমি যেদিন থেকে প্রথম সিনেমা বানানো শুরু করছি থেকে আজকে দিন পর্যন্ত আমি একইভাবে সিনেমাকে ভালোবাসি আমি শ্রদ্ধা করি আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি আমি এটা আমার যারা কাছে মানুষ তারা জানে আমি উঠে অফিসে যাই আমি কাজ করি আমি লিখি আমি ভাবি আমি সিনেমা নিয়েই পড়ে থাকি এই জন্যই আমার মনে হয় আমি আমার কাজটায় কখনো মানে অমূল্যায়ন করিনি আর কি যে আচ্ছা এখন রায়ান লাইফ হয়ে গেছি যা বানাবো তা হিট হবে যা ইচ্ছে তাই করি চলো একটু ঘুরে আসি বা আমি শুটিংয়ে আমি সেটে যাই না অ্যাসিস্ট্যান্টকে বলছি শ্যুট করো মানে বড় হইলে যেটা হয় আর কি যে যাবো না করবো না শুটিং বা আমার মধ্যে এরকম কখনো হয় নাই আমি সবসময় বলে আচ্ছা এটা হচ্ছে ঠিক আছে জিজ্ঞেস করি মানুষকে যে আমি কখনো এরকম বলি না আমি রাফি আমি যা বলবো তাই হিট মানে আছে না যে আমি যা বানাবো তা হিট হবে না আমি অনেক প্রমোশন কেন করি শাহরুখ খানও প্রমোশন করে আমাদের দেশে একটা আছে অনেকে প্রমোশন করতে চায় না যে কেন দর্শকে এমনি যাবে এমনি যাবে না দর্শক কেন যাবে কারোর সময়ের সবার সময়ের দাম আছে আমার দর্শককে বলতে হবে যে আমি একটা ভালো কাজ করছি আপনার যদি সময় থাকে আপনি প্লিজ আসেন দেখেন আপনার সময়টা নষ্ট হবে না এটা আপনার জীবনে নতুন কিছু যুক্ত করবে মানে প্রেসার কুকার মানুষের কিছু না কিছু এখান থেকে নিয়ে যাবে বাসায় এটা আমি বিশ্বাস করি তো ওইটাই আমার মনে হয় যে কোনো কাজে মানে তুমি যদি আজকে এফোর্ট না দাও যা বানাবো তো আমি আসবে বা আজকে আমরা আসছি তুমি যদি এটা নিয়ে পড়াশোনা না করো হ্যাঁ কার আসছে রাফি ভাই তুই আছে ঠিক আছে জিজ্ঞেস করবো কী অবস্থা এমনি হিট হয়ে যাবে আমার তো ভিউ আছে এটা হবে না এটা একটা সময় পর্যন্ত হবে বাট এটা দিয়ে সাস্টেন করা যাবে না এটাই আমার মনে হয় 3 scenes of scandals have been possible all thanks to the support of Rustic Eatery. আমার এই জায়গাটা খুবই পছন্দ the food is fantastic I think the ambience is great and prices are affordable too আমি বলবো that you should definitely come here with your friends and family and try out the branches in Bonani, Uttara, Shantinagar and Dhanmondi. Let me know what you think and back to the episode. শোবিজের জগতে স্টাররা প্রায় লোনলি ফিল করে এটা কি আপনাদের কেসেও ট্রু or do you think the bigger you get as a name it gets lonelier as well
এটা আমাকে তো সেম। এটা আপনি কিভাবে ডিল করেন এটা নিয়ে? নিজের সাথে ভালোবাসতে পারলে আসলে আর তখন লোনলি লাগে। নিজের সাথে ভালোবাসতে পারলে আপনি যদি মি টাইমটা এনজয় করেন তাহলে আই থিঙ্ক আর জীবনে এত মানুষ লাগে না। 2-3 জন ঠিকঠাক মানুষ হলেই আই থিঙ্ক হয় আর কি। আর লোনলিনেসটা আসলে আপনি যত বড় হবেন তত তো জীবনবোধ তৈরি হয়, তত মানুষ একা হতে, তখন রিয়েলিটি অনেক সব কিছু পরিষ্কার হতে থাকে, তখন এমনি একটু লোনলিনেস কাজ করে। বাট আমি তারপর বলবো যে পজিটিভ থাকা। আমরা আসলে পৃথিবীতে আসছে কিছুদিন থেকে মারা যাব, এই টাইমটাতে এক্সপিরিয়েন্স করা, ভালো খারাপ সব কিছুর মধ্যে এক্সপিরিয়েন্স করলে লোনলিটা সবসময় কি আনন্দ ভালো লাগবে? 70 বছর ধরে যদি আমি শুধু আনন্দেই থাকি, শুধু আনন্দ জীবনে, ভালোবাসা, বোর্ড হয়ে যাবো, রাইট? সো এই আপস অ্যান্ড ডাউনস এরকম আঁকা বাঁকা থাকলে ভালো। আর একাকিত্বের মধ্যেও আনন্দ আছে, মানে কোনো কিছু পেইন থেকেও তো অনেক কিছু বের হয়। আমার তো মনে হয় যে পেইন থেকে সবচেয়ে বড় আর্ট হয়। বা বা আমি জানি না, মনে হয় তো মিউজিশিয়ানরা যখন সবচেয়ে মানে ইউ নো When they're heartbroken তখন সবচেয়ে হ্যাঁ। সুন্দর গানগুলো বের হয়। সো ওইটাই আর কি। বাট কোনো কিছুতে কিছু না কিছু একটা আপনি কি মানে আমার যে দৃষ্টিভঙ্গিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমার তো একা থাকলে আর মাথায় অনেক গল্প আসে, যখন আমি লোনলি থাকি, মন খারাপ থাকে। হ্যাঁ, Do you feel like the more successful you get, the lonelier you get? না আমি তো একা থাকতেই পারি না, আমি একা খেতেও পারি না। আমার একসাথে কেউ না কেউ লাগে। আমার আম্মুকে উঠায় বসাই বা কাউকে রাখি একা, আমার খাওয়ার সময় খুব কষ্ট হয়। মানে আমি একা খেতে পারি না, মানে কাউকে আমার লাগে। তো আমার মনে হয় যে জীবনে একটা জিনিস কি মনে হয় যে আমরা আসলে এই লাইফটা বেছে নিয়েছি, তো মানে আমাদের তো কেউ জোর করে বলে না তুমি ডিরেক্টর হও। আমি চাইলে যে কোনো জায়গায় যেতে পারি না, মানে অনেক মানে Privacy-টা নাই, প্রাইভেসি আছে। বা অনেকে, মানে আমি একটা রেস্টুরেন্টে খেতে গেলাম, মানুষকে আচ্ছা নিশ্চয়ই ওর সাথে এটা মানে ওর গার্লফ্রেন্ড, আসলে আমার ফ্রেন্ডের সাথে খেতে যেতেই পারি। হ্যাঁ আচ্ছা, মানে তুমি কফি খেতে চাও না, আমি কফি খেলে বলবো আচ্ছা নিশ্চয়ই কিছু চলছে। তো এটা একটা সমস্যা আর কি আমাদের জীবনে। তো এই জন্য অনেক কিছু আমরা করতে চাইলে পারি না। মানে আমার একটা স্ট্যাটাস লিখতে চাই, আমি লিখতে পারি না। এটাই আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে যে আচ্ছা তাহলে উনি এটা এইভাবে না। আমি একবার লিখছি আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, মানুষ খেপে গেছে, আপনাকে এত ভালোবাসতাম আর্জেন্টিনা সাপোর্ট করেন, মানে হ্যাঁ আপনি এই দল সাপোর্ট করেন, আপনি পলিটিক্স করেন, আপনি এটা কেন লিখলেন, আচ্ছা কেন? মানে এখন সবাই তো এত আক্রমণাত্মক, এটা আর কি, এইটাই সব থেকে লোনলিনেস। ঠিক আছে ভাই, আর কিছুর মধ্যে আমি নাই ভাই, আমি বসে থাকি। তো এটাই কষ্ট। আর তো কি হয়েছে, মানুষ মানে এটা তুই সেটা ভালো কথা বলছিস, যত উপরে উঠবে তত বেশি একা, এটা তো হবে, একাকিত্ব হবে। আর সাকসেসফুল মানুষদেরকে মানুষ হিংসাও করে Yes. অনেক বেশি। এবং আপন যেমন আমি জানি আমার মানুষরা- অনেক মানে অনেক মানুষ তারা দেখতেছে আমি হিট, কিন্তু তারা খুশি হচ্ছে না। মানে আমি প্রেশার কুকার বানাইছি, একটা অন্য কিছু করতে চাচ্ছি, মনে বলছে রাফি সাহেব আবার প্রেশার কুকার বানা ফেললো না, সামনে সামনে ও মাই গড রাফি কি করলা তুমি, এটা বেস্ট নিয়ে আমি তুমি প্রশ্ন করবো। মাল। Yes. আর ভিতরে বলবো যে না এটা এটা আমি একটু প্রশ্ন করি যে But media- আমি সত্যি কথা বলি, আমি কিন্তু প্রত্যেকটা, এটা আমার ইন্ডাস্ট্রি মানুষ জানে কিনা জানে না, আমার কাছে আমি কখনোই অন্য সিনেমা করতেছি, আমি সবসময় ওকে পরামর্শ দিই তুমি এটা করো এটা করো এটা করো। আমি কখনো আরেকজন, আমি একটা জিনিস দেখছি, যারা সত্যিকার সাকসেসফুল মানুষ তার আরেকজনের কাছে কখনো ছোট করে না। আজকে আমি আরেকজনকে ছোট করে বড় হইতে পারবো না। মানে আমি অযথা আরেকজন সমালোচনা কেন করবো? হ্যাঁ খারাপকে খারাপ বলবো, কিন্তু আমি একটা জিনিস দেখছি যারা সমালোচনা করে, ইন্ডাস্ট্রি কথা বলতেছি আমি, মানে কেউ বললো যে কিছু হয় নাই, ওরা বলা উচিত তুমি কি করছো ভাই, তোমার সিনেমাটা দেখি। তুমি নিজে সিনেমা মানে আরেকজন সিনেমা সমালোচনা করো না। মানে আমি মেকারদের কথা বলতেছি, মানে অডিয়েন্স সমালোচনা, দেখো অডিয়েন্সের রাইট আছে সমালোচনা করার, কারণ তারা অডিয়েন্স। তো কিছু মানুষ ইন্ডাস্ট্রিতে যারা ইন্ডাস্ট্রি কিছু হিংসুক তো থাকবে, যাদের কারো কিছুই ভালো লাগে, কারো কাজই ভালো লাগে না, নিজের কাজ ভালো লাগে, কিন্তু নিজে কিছু করে না, কিন্তু কিছু করে। ইন্ডাস্ট্রি নিয়ে যদি আমি বলি যে মিডিয়ার জগতে আমরা প্রায় এক একজনের সাথে ইন্টারাক্ট করি, হ্যাঁ অনেক ফেক হয় ইন্টারাকশন গুলো, এবং কনভারসেশন গুলো ইন্টারাকশন এটা ও বলবে নায়িকারা অনেক হাসিগুলো ফেক হয়। সো আপনি কিভাবে জানেন যখন একটা বন্ড বা একটা রিলেশনশিপ ইজ জেনুইন? বোঝা যায়, একটা না অবজারভেশনই তো করি, অবজার্ভই তো করি, সো এটা বোঝা যায়। সো যখন বুঝতে পারি তখন ওইসব মানুষ থেকে দূরে থাকি। আর এমনিও তো আমি কোথাও খুব, আমার কাজ ছাড়া আমাকে কেউ দেখে না কোথাও, নো পার্টি, কোথাও না। আমাকে মনে হয় না লাস্ট 5 ইয়ার্স আমাকে কেউ কোথাও কাজ ছাড়া দেখছে, আমি কোথাও যাই না। সো আপনি এগুলো অ্যাভয়েড করেন? অ্যাভয়েড না, মানে আমার আসলে এটা নিজের মেন্টাল হেলথ এবং কাজের জন্য ভালো, মানে যতটুকু আমি নিজের মধ্যে থাকতে পারি। আর আমার খুবই কম ফ্রেন্ড, খুবই লিমিটেড। আমি তাদের, মানে যাদেরকে আমি আসলে ট্রাস্ট করি আমি তাদের সাথে ওই সারাউন্ডিংয়েই আমি থাকি বা মিশি। হ্যাঁ, বাট আমার কাজের জন্য আমার ইন্ডাস্ট্রিতে মানুষের সাথে মিশতে হয়, ততটুকু তো আমি মিশবো, কমফোর্ট
ততটুকু তো আমি মানুষের সাথে কমিউনিকেট করবোই, বাট আমার মনে হয় যে অনেক কিছু নেওয়ার কিছু নয়, অ্যাক্টরের অনেক বেশি ফ্রি, মানে মাথা ফাঁকা এবং মানে মেডিটেটিভ থাকা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমি যদি অনেক কিছুর মধ্যে থাকি, ওইটা তো আমাকে ডিস্টার্ব করবে আমার মেন্টাল হেলথ অ্যান্ড আমার কাজ। নিজে কি একটা সাপোর্ট সিস্টেম আছে? সবারই থাকে না? থাকে তো মনে হয়, হ্যাঁ। Lovely. ভাইয়া, behind every man, sorry, no, behind every successful man is a woman. আপনার জন্য কি সেম? আমার মা মা একটু বলা যাবে আপনার মায়ের রোল এন্ড আপনার আমার মা journey আমার so জীবন, far? আমার মা আমার জীবনের লাক। আমার যত সাকসেসফুল সব আমার মার কারণ হয়েছে। আমার মা আমার জন্য লাকি। আমার কোম্পানির নাম কানন ফিল্মস, কানন আমার মার নাম। ও, আমার যত সাকসেসফুল এটা সব থেকে সবচেয়ে বড় ক্রেডিট আমার মা, কারণ সে, আমি যাকে যাই বলি সে বলে ইনশাল্লাহ তুমি পারবা। মানে এটা আমার মার যে শক্তি, আমার যে সাপোর্ট এবং যে দোয়া, আমার এখনো মনে আছে যে আমি এটা তুষিকে বলি নাই, আমি যেদিন ইন্ডিয়াতে ছিলাম, আমি যখন আমি ইয়েটা শেয়ার দিচ্ছি আমাদের টেইলারটা, তো আমার আম্মুর নাম্বারটা আমার সেভ করা কলিজা দেওয়া, কলিজা দিয়ে সেভ করা। জি, অনেকে ভাবে যে কলিজা মানে আমার কাছে কলিজা আমার মা। yeah. তো আমি যখন শেয়ার দিচ্ছি, আমার আম্মুকে লাইনে রাখছি, আমি আম্মু শেয়ার দিচ্ছি, দোয়া করবি, বিসমিল্লাহ, এটা দাও, চাপটা দিচ্ছি, জাস্ট চাপটা দিচ্ছি, টেইলার মানে হুইসেল ভাইরাল বাংলাদেশে, নো বুস্টিং নো কিছু। তো আমার জীবনে সব সাকসেসফুল আমার মার জন্য, এটা আমি বিশ্বাস করি। এরকম মা পাওয়া ভাগ্যের ব্যাপার। এবং আমার মা শুধু আমাকে না, আমার আশপাশের মানুষদেরকে ভালোবাসে। মানে আমার মা শুধু আমাকে না, মানে আমার জন্য বিরিয়ানি রান্না করছে, আচ্ছা তুষি তো বিরিয়ানিটা খাইলো না, এটাও তার টেনশন আছে, আমার অফিসের ওই লোকটা খাইলো না। মানে প্রত্যেকটা মানুষকে সে খুবই ভালোবাসে, এরকম মা পাওয়া। আন্টির সাথে না মিট করলে তুমি আন্টিকে আসলে চিনতে পারো মানে না। এটা আন্টি অন্যরকম, মানে অদ্ভুত। এটা আমি বিশ্বাস করি আমি এত মেধাবী না, আমার মার একটা ম্যাজিক, সে ম্যাজিকের জন্য এরকম। এবং আমি মানুষকে এইভাবে জাজ করি একটা কারণে, যে ও মা বাবাকে ভালোবাসে না, ওর সাথে মিশবো না। মানে আমার মনে হয় পৃথিবীর মা বাবাকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, ওই রেসপেক্টটুকু করতে হবে। এবং আমি যখন থেকে আমার বাবাকে ভালোবাসা শুরু করছি, আমার জীবনে আমাকে পিছনে ফিরতে হয়নি। মানে আমি আমার অডিয়েন্সকে বলবো যে ভাই, মা বাবাকে সম্মান করো, তাদেরকে শ্রদ্ধা করো, তাদেরকে তুমি ভালোবাসো, তোমার জীবনে তুমি যেটাই হতে চাও সেটাই হবা। মা বাবার দোয়ার থেকে বড় দোয়া পৃথিবীতে কিচ্ছু হতে পারে না, এর থেকে দোয়া মানে কোনো লাভ নাই। মানে ওইখানে যাওয়া মানে অবশ্যই হজ করতে হবে, নামাজ পড়তে হবে, কিন্তু আল্লাহ তাআলাও তো বলছে যে তুই তো বাবা মাকে সম্মান কর। আমি হচ্ছে এখন একটা কফি উইথ কারেন্টের একটা প্রশ্ন করব যে নাজিফা তুষি হচ্ছে অনেক ছেলেদের ক্রাশ, বাট নাজিফা তুষির টাইপ আসলে কি? কি টাইপ বলতে মানে নাজিফা তুষি আসলে কি পছন্দ ইন টার্মস অফ আ পার্টনার? সিম্পলিসিটি অ্যান্ড অনেস্টি, অ্যান্ড অলসো মাথায় একটু বুদ্ধি টুদ্ধি তো থাকতে হবে। আমার ডাম মাথা পছন্দ না। ক্রাশ ক্রাশ আরেকটু বল, আমরা শুনি। কি আরো বলবো? হ্যাঁ, একটু let বলো, the একটু let কি the guys পছন্দ? take notes. ও মাই গড। না, সিম্পল, আমার সিম্পল মানুষ সবাই note পছন্দ। করেন। সিম্পল মানুষ যার সাথে কনভারসেশন করা যায়, কথা সুন্দর বলতে, কথা জাদু থাকতে হবে। হাওয়ার পর নাজিফা তুষি ছিল ইন্ডাস্ট্রির একদম টপে, তারপর হঠাৎ করে গায়েব, প্রায় 4 বছর পর কাম ব্যাক। সো নাজিফা তুষি আসলে কোথায় ছিল? নাজিফা তুষি সবসময় ছিল, জাস্ট আওয়াজ মানে যেই পাবলিসিটি আমরা করে থাকি বা এসে, আমি ওগুলো নিয়ে কথা বলি না। আমি তো কাজ করেই গেছি, আমার তো আপকামিং কাজগুলো আসলে মানুষ দেখতে পাবে যে আমি কি করেছি। সো ওইটা আর কি, মানে বেসিক্যালি আমি কাজই করছি। হওয়ার পরে সত্যি কথা বলতে আমি আসলে 6-7 মাস 1 বছরের মতন আমি ওয়েট করছি। ওয়েট ইন আ সেন্স আমার কাছে কাজ আসছিল, বাট আমি যে টাইপের ক্যারেক্টার খুঁজছি বা আছে না, মানে আমি আর একটু বেটার কাজ করতে চাচ্ছিলাম, বেটার ক্যারেক্টার এক্সপেক্ট করছি, বাট ওরকম কোনো ক্যারেক্টার আমার কাছে আসে না একটা। সো আপনি কি ধরনের রোলের জন্য ওয়েট করতেছিলেন? না, আমার শুরুটা ছিল যে আমি প্রথমে টিপিক্যাল নায়িকা যেভাবে আমরা দেখি যে ও শুধুমাত্র নায়কের ওয়াইফ ওর হিরোইন আইটেম সং করবে, আমি ওইটা চাচ্ছিলাম না। কারণ আমি চাচ্ছিলাম যে অ্যাজ অ্যান অ্যাক্টর আমি নিজেকে অ্যাক্টর হিসেবে কি মানে আমার যে গ্রোথও আমি চাচ্ছিলাম অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে হোক, আর আমি ভালো ক্যারেক্টার করি যেখানে আমার পারফরমেন্সের জায়গা আছে। সো আমি এই টাইপের কিছু কাজ করে ফেলেছি। এখন আমার প্ল্যান ডিফারেন্ট। এখন একটু শাড়িটারি উঠবে নাকি রাফি? রাফি ভাই, আপনার নাজিফা তুষির সাথে প্রথম কবে ইন্টারাকশন হয় প্রেসার কুকার নিয়ে, এবং ওয়াই ডিড ইউ চুজ হার? প্রেশার কুকার নিয়ে আমরা একটা ইন্টারেস্টিং প্রজেক্ট করছিলাম, আন্ধার। ইয়েস, ওইটাও আমার অনেক একটা ডিফারেন্ট প্রজেক্ট, বাংলাদেশের প্রথম হরর ফিল্ম। এবং ওইটা আমরা একটা সাকসেসফুল একটা কাজ করেছি, সেটা হলো যে আমরা অনেক দিন শুটিং করেছি, প্রায় 2.5 মাস। এখনও মানুষ কিছু জানে না, কোনো লুক বের হয় না, সাধারণত বাংলাদেশে এটা হয় না আর কি, খুবই গোপনে। কিছু জায়গায় আমরা অ্যানাউন্সমেন্ট করেছি।
তো ওটার অনেকদিন রিহার্সাল চলেছিল আর কি। তো ওটা রিহার্সাল চলছিল, আমার যেহেতু আমি প্রচুর গল্প আইডিয়া মাথায় আসে এবং আমি একটু প্ল্যান করে রাখি যে সামনে আমি কি করব, মানে আমার এখনো নেক্সট 2 বছরের প্ল্যান রেডি আছে, মানে আমি নেক্সট কি Wow. করবো আসলে। যেমন আমার এখনো মনে আছে, এটা ও জানে কারণ ওই প্রজেক্টটার কিছু জিনিস ও এরপরে আমি যে প্রজেক্টটা করবো এটা অনেক বড় একটা প্রজেক্ট। ওটা কিন্তু আমি আন্ধারের সময় থেকে প্ল্যান করতেছি যে আমি আন্ধারের পর একটা সিনেমা করবো, এরপর আমি আরেকটা কি করবো। তো আমি ওটাতে ঢুকি না, কিন্তু আমি জানি আমি আসলে কি করবো, আমি আমার রাস্তাটা জানি আসলে। তো আন্ধারের সময় আমরা ওদিন ভাবছিলাম আমি এরকম একটা হাইপার লিঙ্ক ফিল্ম বানাবো। তো ওকে আমি একদিন একটা গল্প শেয়ার করলাম রাতেবেলা রিহার্সেলের মাঝখানে আর কি, দেখো তো এই গল্পটা কেমন। তো ও শুনে বললো তুমি এটা কেন বানাচ্ছ না, তোমার এটা বানানো উচিত রাফি। তো কি হয়, মানে তখন আমি একটা পাইলাম আর কি যে না বানাবো ভাবছিলাম, কিন্তু ও বলছে তোমার এটা এখনই বানানো উচিত, এটা তোমার ছবি, মানে এটা অরিজিনাল, মানে এটা ওই রায়হান রাফি। কারণ আমার মনে হচ্ছিল কি তাণ্ডব তুফানের পরে মানে আমি অনেক বেশি মানুষের একটা পারসেপশন সৃষ্টি না হচ্ছে না যে মানে আমি রায়হান রাফি হয়েছিলাম পরাণ দিয়ে, মানে নাম ডাক হয়েছিল আমার। পরাণ খুব অথেন্টিক গল্প ছিল, ছোট গল্প, মানে রোমান্টিক গল্প, রিয়েল গল্প। এরপর সুরঙ্গ মোর অথেন্টিক, এবার তুফান তাণ্ডবও রায়হান রাফি অথেন্টিক, কিন্তু অনেক বেশি কমার্শিয়াল। আমার কাছে মনে হচ্ছিল কি আমি অনেক বেশি চিন্তা করছি, আচ্ছা এটা 50 কোটি টাকা ব্যবসা করছে, এটা আরও ব্যবসা করতে হবে। তো অ্যাজ এ ডিরেক্টর সবসময় এটা চিন্তা করলে হবে না। আমার মনে হলো যে এখনই সময় আমার নিজের ছবিটা বানানো এবং এই ছবিটা ব্যবসা করে দেখানো, যে এটাই রাস্তা আসলে। দারুণ। ওইখান থেকেই ইন্সপিরেশন। তারপরে তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে এটা আমি নিজেই প্রডিউস করতে চাই। আমার সাথে ইমপ্রেস টেলিফিল্ম কো প্রডিউসিং করছে, তো আমরা দুজন মিলে প্রডিউস করছি। এটা আমার কানন ফিল্মসের প্রথম প্রোডাকশন এজ এ প্রডিউসার হিসাবে, এবং এটা আমার অরিজিনাল স্টোরি। এবং আমার কেন জানি মনে হয় এই সিনেমাটার জন্যই মানুষ এতদিন ওয়েট করছিল। তো ওইখানেই ওর সাথে Why did you go for her? আচ্ছা এই ক্যারেক্টারটার জন্য হ্যাঁ, এই ক্যারেক্টার। এই ক্যারেক্টারটার জন্য আমার অনেক চ্যালেঞ্জিং কাউকে দরকার ছিল, যে অনেক বেশি এই ক্যারেক্টারটা অলরেডি মানুষ ট্রেলারে দেখে কারণ ফেলেছে। রোলটা ইজি না, একদম easy একটা না, it's স্পা very গার্ল যে difficult. মেসেজ করে, তো এখানে শুধু অভিনয় লাগবে না, এখানে এটা শিখতে হবে। তো ওর সাথে আমার প্রথম একটা ক্লোজ আপে কাজ হয়েছিল, কাছে আসা গল্প, বিগেস্ট হিট ছিল ওইটা। এরপর একটা ডার্ক সাইড অফ ঢাকা করেছিলাম, তো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। এবং আন্ধারের রিহার্সাল সময় আমি ওকে নতুন করে আবিষ্কার করি, আবার নতুন করে। তখন আমি ওকে চ্যালেঞ্জটা ছুড়ে দিই, তুমি এই ক্যারেক্টারটা করবা কিনা। কারণ এই ক্যারেক্টারটা খুব সাহসী ক্যারেক্টার, সবাই এটা করতে পারবে না, এবং পারলেও চাইলেই অনেক করতে পারবে না। কারণ একসাথে অভিনয় এবং মেসেজ করা, মানে আমার কাছে মনে হয়েছে আমার থেকে বেশি ও বেশি এক্সাইটেড। মানে ও বলতেছে যে আমি মেসেজ পার্লার দিয়ে মেয়েদের সাথে থাকবো, ওদের সাথে ঘুমাবো, ওদের সাথে বসবাস করবো। আমি বলছি, ভাই এরা তো কীভাবে, মানে অ্যাটলিস্ট দেখা করে দিতে পারে, কিন্তু থাকবা, ওকে আমার আটকাইতে হয়েছে। বাপরে ও বাপ। ওই মেয়েদের সাথে যায়, ও বাসায় যাবে। আমি বলছি না, ওই বাসায় তুমি কীভাবে যাবা। মানে বাট অ্যাজ এ ডিরেক্টর মনে মনে আমি খুব খুশি হয়েছি, কারণ আমি তো চাই যে আমার অভিনেত্রী বা অভিনেতা অনেক বেশি ক্যারেক্টারের ভিতরে ঢুকে যাক। তো ওইটা আমি জানতাম যে ওর মধ্যে মানে আগুন জ্বলা ব্যাপারটা আছে, আমি জাস্ট আগুনটা ধরায় দিছি এই জন্যই। আর এটা শুরু থেকে ও ইনভলভ ছিল, স্ক্রিপ্টিং থেকে সব কিছু থেকে, এবং আমরা একসাথে কাজটা করছি। যাই হোক ভালো। বাট আমি ওকে ধন্যবাদ দিতে চাই, আমি ওকে দুইটাই স্টোরি শুনেছিলাম, একটা রোমান্টিক স্টোরি জি। আর একটা হাইপার লিঙ্ক। এখানে অনেক মাল্টিপল ক্যারেক্টার, এখানে মানে এই গল্পটাই একটা হিরো ওই সিনেমাটার। ও চাইলে কিন্তু বলতে পারতো যে ঠিক আছে রায়হান রাফির সাথে আমরা রোমান্টিক ছবি করি, একা থাকবে নায়ক নায়িকা, ইজি হিট, ইজি হিট, বিগ শিওর কমার্শিয়াল। শট হিট, রায়হান রাফি এতদিন পর। কিন্তু ও বেছে নিছে এইটা, এবং ও আমাকেও বুঝাইছে যে না এই রিস্কটা নেওয়া উচিত। এবং আমারও মনে হচ্ছিল যে জীবনে তো রিস্ক নিয়ে এখানে আসলাম, কেন নিব না। এবং আমার অডিয়েন্স আসলে এখন অনেক স্মার্ট হয়ে গেছে, অনেক স্মার্ট। আমরা অনেক বোকা ভাবে অডিয়েন্সকে, যা দিব তা খাবে। প্রথম দিকে তো অডিয়েন্স খাইছে, ভাবছি ঠিক আছে বাংলা সিনেমা তো একটু ভালো হচ্ছে, কিন্তু এখন অডিয়েন্স প্রতিদিন নেটফ্লিক্স দেখে, প্রতিদিন অ্যামাজন প্রাইম দেখে, প্রতিদিন এইচবিও দেখে। ওরা আমাদের সিনেমাকে আর এরকম লুথা সিনেমা দেখতে চায় না, ওরা আমাদের অরিজিনাল ভয়েস দেখতে চায়। প্রেশার কুকার বাংলাদেশের অরিজিনাল সিনেমা, এবং রায়হান রাফি অরিজিনাল সিনেমা, এবং যে সিনেমাটা বানাতে রায়হান রাফি আসতেছিল সেই সিনেমা। তো আমার এমন কিছু সেনাপতি দরকার ছিল যারা আমার সিনেমাটাকে এগিয়ে নিয়ে যাবে। তো আমার সিনেমা শুধু তুষি না, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী এরা জীবন দিয়ে কাজ করেছে, প্রত্যেকটা সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে টেকনিশিয়ান, ওরা জান দিয়ে কাজ করেছে, এবং সব আমাদের নিজেদের। তো এটা প্রাউড ফিল করতে হয় আমাকে আসলে। এপিসোডটা সোফার ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ইট উইল হেল্প আস ব্রিং বিগার গেস্টস এন্ড বেটার কন্টেন্ট জাস্ট ফর ইউ।
মাশাআল্লাহ। নাজিফা তুষি আপু এই রোলটা কেন এত স্পেশাল ছিল এবং হাউ ডিড ইউ প্রিপেয়ার ফর ইট লাইক? আচ্ছা যখন হচ্ছে আমি আমাকে আইডিয়া একদিন রাতে রাফি আমাকে শোনালো তখন তো আমি ও জোস রাফি এইটাই বানাও জাস্ট এটাই বানাইতে হবে, উত্তেজিত রাফি। হয়ে গেছো, আমি বলো আমি এক্সাইটেড আমি বলছি, রাফি এইটাই বানাও আর কিছু বানানো প্লিজ। তারপর ও ও আমি গ্ল্যাড যে ও এটা এগ্রি করছে এবং এটা বানাইছে। কিভাবে প্রিপেয়ার করছে আমার কাছে ভালো লাগছে যে দ্য আইডিয়া অফ দ্য ফিল্ম, মানে এই আইডিয়াটা অনেক নাইস। এখানে অনেক আমরা সিটি লাইফের অনেক স্টোরিজ দেখি এবং ফিমেল পয়েন্ট অফ ভিউ, এখানে ফিমেলরা ডমিনেট করে। সো আমি সত্যি কথা বলতে আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম যে আমি কিন্তু এমনিতে অ্যাক্টিংয়ের বাইরে অনেক ইনভলভড হই প্রসেসের সাথে, মানে যদি ফিল্ম করি আমাকে যদি ডিরেক্টরের সাথে ওই রকম আমার কমিউনিকেশন থাকে ওর আমাকে যদি স্পেসটা দেয় আমি একদম চাই যে মানে একদম স্ক্র্যাচ থেকে থাকা। মানে রোলটাতে ঢোকার জন্য যা যা না করতে নট হয়। রোল, আমি রাইটিং প্রসেসটা খুব এনজয় করি, এটা আমার সামনে Oh. ডেভেলপ হলো। আমি এরকম অনেক প্রজেক্টে ছিলাম, সো আমি রাইটিং প্রসেসটা যেহেতু আমি পছন্দ করি, সো একটা স্ক্রিপ্টের স্ক্র্যাচ থেকে শুরু করে ড্রাফটের পর ড্রাফট চেঞ্জ হচ্ছে এবং ক্যারেক্টারগুলো চেঞ্জ হচ্ছে, জীবন্ত হচ্ছে, এবং যখন আবার কাস্ট হচ্ছে তারপর আবার রিহার্সাল, এবং রিহার্সালের পর এটা একটা মানে রিয়েল ক্যারেক্টার, একটা রিয়েল এনভায়রনমেন্ট ওয়ার্ল্ড তৈরি হয়, তারপর তো এটা শেষ হয়ে যায়। সো এই পুরো প্রসেসটা আমার কাছে খুব ফ্যাসিনেটিং, নট অ্যাক্টিং। আমি রাইটিং প্রসেসটা খুব মানে ওটার সাথে ইনভলভ থাকতে পারলে আমার খুব ভালো লাগে। Were you আই এম involved নট in the writing রাইটার, team? বাট আমি জাস্ট এটার সাথে কানেক্টেড থাকতে এই চাই আর মুভিতে কি। were you involved in the writing team? হ্যাঁ, এটা আমি শুরু থেকে আমি যেহেতু আমার সামনে অনেক পর ড্রাফট হচ্ছে, আমরা আর সব তো আমাদের ফ্রেন্ডসই, মানে জি। এখানে একটা ফিমেল রাইটারও ছিল এবং মেল রাইটারও ছিল, বাট সো আমি দেখতেছিলাম যে কিভাবে এই প্রসেসটা হয়। আর রাফি আমাকে ওই স্পেসটা দেওয়াতে আমি পুরা মজাটা নিয়েছি সিনেমার, যে আচ্ছা ঠিক আছে ওকে। আর এখানে আমরা চাচ্ছিলাম যে মানে টিমের সবাই চাচ্ছিল যে এখানে এই সিনেমাতে পারফর্মাররা থাকুক রাদার দেন, হয়তো বা আমরা অনেক হিরোকে রাফি তো চাইলে নিতেই পারে, কিন্তু এই সিনেমাটা আসলে ওইটা না। আমরা চাচ্ছি যেখানে অ্যাক্টররা প্লে করবে, সে হিরো হলে হিরো, সে স্টার হলে স্টার, সে কিন্তু অ্যাক্টর মাস্ট। সো ওইটা সো অ্যাক্টরদের একটা মজা মিলন মেলা ছিল এই সিনেমাতে। অলসো আমি আরও বেশি এক্সাইটেড কারণ হচ্ছে যে আমাকে সামহাও একজন বলেছিল অনেক আগে যখন হাওয়া রিলিজ হয় যে ফিমেল সেন্ট্রিক গল্প তো বা মেয়েদের সিনেমা বিজনেস করে না, এই সমস্ত কিছু। সো এটা আমাকে অনেক হিট করে। সো তখন Yes. থেকেই আমার একটা আমি চাই যে আমি তো প্রডিউস করতে চাই বা আমি এরকম সিনেমার সাথে ইনভলভ থাকতে চাই যেখানে সব সিনেমা ফিমেল সেন্ট্রিক মেল সেন্ট্রিক আমি এভাবে দেখছি না। আইডিয়া ভালো, একটা বাতাসেরও গল্প হতে পারে, হ্যাঁ, কিন্তু ওইটা তুমি একটা ইউনিক আইডিয়া ভাবো যেটা ইন্টারেস্টিং, যেটাতে অনেক কিছু করার আছে কনসেপচুয়ালি। সো এরকম কিছু। সো ওই জায়গা থেকে যখন রাফি আমাকে বলবো যে আমি বিজনেস দ্য বেস্ট, আর এটা যদি বিজনেস হয় বা এটা যদি মিনিমাম আমরা যদি, তাহলে তো নাইস। কারণ আমি মনে করি না যে স্টার বা এসবে অনেক কিছু, সিনেমাটা আসলে চলে আসলে তার ওন আইডিয়া অ্যান্ড ক্রাফটে, এটাই হচ্ছে সিনেমার হিরো হিরোইন। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন আমরা তো কোনো রাফি যেমন ইন্টারভিউতে বল যে কোনো যেসব সিনেমাতে মেল ডমিনেট করে কিন্তু আমরা পুরুষ কেন্দ্রিক সিনেমা বলি না, রাইট? এখানে সিনেমা হিট ফ্লপের সাথে কাস্টের রিলেশন না, ফিমেল মেলের রিলেশন না, ওটা আইডিয়া অর ক্রাফটিংয়ের ব্যাপার। Right. সো ওইটাই যখন আমি প্রেশার কুকার মতো একটা ব্রিলিয়ান্ট ইন্টারেস্টিং আইডিয়া পেলাম যেখানে অনেকগুলো ফিমেল পয়েন্ট অফ ভিউ আমরা দেখতে পাবো, আর যারা আমার ফিমেলদের সাথে কাজ করতে খুব ভালো লাগে। সো আমি তো এটা তো আমার কাছে লোভনীয় একটা সুযোগ, আমি কেন এটা এক্সপিরিয়েন্স করব না। ওই জায়গা থেকে দ্য জার্নি ওয়াজ বিউটিফুল। মারাত্মক। রাহান রাফি ভাই, শাকিব খান বা আফরান নিশন একটা মুভি করা মানে গ্যারান্টিড হিট। হুম। আপনি এবার চুজ করছেন যে একটা ফিমেল সেন্ট্রিক মুভি করতে। হাউ কনফিডেন্ট আর ইউ যে দিস উইল বি এ বিগ হিট অ্যাজ ওয়েল? আমি অনেক কনফিডেন্ট শুরু থেকেই। আমার জীবনের প্রথম ছবি ছিল পরমন্দুই, সেটা আমি নতুন না, তুমি যদি খেয়াল করে দেখো যে যারা প্রথম সিনেমা বানায় ম্যাক্সিমাম মানুষ স্টার নিয়ে সিনেমা বানায়, শিওর শট খুব কম, বা হিট হয়েছে যেগুলো প্রথম ছবি সবগুলো স্টার কাস্ট নিয়ে হয়েছে। আমার প্রথম ছবিতে নতুন নতুন ছেলেমেয়ে ছিল, সিয়াম, পূজা, ওরা সিনেমাতে প্রথম ছিল। জি। তো আমি নতুন যখন ডিরেক্টর ছিলাম তখনও আমি আমার প্রডিউসারকে বলি নাই যে আমার অমুক নায়ককে লাগবে, প্লিজ আমাকে এনে দেন, তাহলে আমি একটা সিনেমা বানাতে পারবো। আমার একটা গল্প ছিল, অনেক কম্পিটিশন ছিল তখন, রায়হান রাফি কেউ চিনেও না, কোনো ইন্টারভিউ দিই নেই, কোনো মার্কেটিংও করি না। এখন যেরকম মানুষ বলে আমি খুব মার্কেটিং ভালো করি, তখন মার্কেটিংও করতে পারতাম না, ইন্টারভিউ দিতে পারতাম না, আরও ছোটো ছিলাম, কথাও বলতে পারতাম না। তারপরেও মানুষ আমার সিনেমা গ্রহণ করেছে, সেই সিনেমা ব্লকবাস্টার হয়েছে পরমন্দুই, এখনও মানুষ ওই সিনেমার কথা বলে। এরপর আমি পরাণ যখন করলাম, খুবই ছোটো বাজেটের ছবি, ওই সময় সিনেমা অবস্থা ভালো ছিল না, কোভিড, সবাই বলছো এটা মিউজিক ভিডিওর মতো, একটা শহরে যে শ্যুট করে আসছে। তোর অনন্ত জলিল সিনেমা ছিল 100 কোটি টাকা বাজেট,
ক্রেজি 100 কোটি টাকা বাজেট মানে অনন্ত যদি বলছিল 100 কোটি টাকা সত্যি বাজেট কথা না সেটা আমি আচ্ছা, জানি না, whatever, সেটা উনি হ্যাঁ। বলতে পারবেন। উনি বলেছিল 100 কোটি টাকা বাজেট রাখি, এটা মনে আছে আমার। আমার বাজেট ছিল মাত্র 40 লাখ টাকা। রাইট তো 40 লাখ টাকা সিনেমা, তো সব সিনেমাকে এখনো মানুষ পরাণের কথা বলে, এবং হাওয়ার মতো ভালো সিনেমা ওই সময় রিলিজ হয়েছিল। আমরা কম্পিটিশন দিয়ে 2টা সিনেমা ব্যবসা করেছে, কারণ পুরাণ আমরা অনেক আগে বানাইছি, টেকনিক্যালি এত ভালো ছবি না, সত্যি কথা বল। তো আমার অনেক কনফিডেন্ট, আমি বিশ্বাস করি মানে মানুষ আমাকে হিট মেকার বলে, তো আমি কখনোই এটা চিন্তা করে সিনেমা বানাই না যে অমুককে নিয়ে নিবো সিনেমা হিট হয়ে যাবে, আমি বিশ্বাসই করি না। আমি বিশ্বাস করি সিনেমা হিট হয় সিনেমা কন্টেন্টের কারণে, রাইট সিনেমা হিট হয় সিনেমা ডিরেক্টরের কারণে, সিনেমা হিট হয় সিনেমার ভালো অভিনেতার কারণে। তো প্রেসার কুকার সুপার ডুপার হিট হবে কারণ প্রেসার কুকার কন্টেন্টটাই এরকম। আর আমি কোনো ফর্মুলাতে সিনেমা মানে ওই ফর্মুলাতে ফেলতেই চাই না সিনেমাকে, তাহলে আমি আসলে ব্যাক টু ব্যাক তুফান 2, তুফান 3, তুফান 4, তুফান 5 বানায় যেতাম। সবাই হিটকে রিপিট করে, একমাত্র আমার ক্ষেত্রে কেরিয়ারে এটা আমি কনফিডেন্সের সাথে বলতে পারবো, আমি অনেক ভালো ডিরেক্টর না, আমি অনেক মেধাবী না হয়তো, আমি অনেক পরিশ্রমী, কিন্তু আমি হিট রিপিট করি না। আমি যত ডিরেক্টর হিট হয়েছে সবাই রিপিট করছে সিনেমাকে, একটা হিট হলে এটাকেই রিপিট করতে থাকে, আচ্ছা তাহলে এটা একটা বানাই, আচ্ছা ঠিক আছে এটা একটা বানাই। আমি পিস্তলতে সিনেমা বানাচ্ছি, সব সিনেমাতে এখন দেখি পিস্তল পিস্তল। তো আমি বিশ্বাস করি যে, এবং আই এম সো হ্যাপি ইউ আর Which is নট ডুইং ইট অ্যাগেন, এবং এটাই আমার সবচেয়ে মজার ব্যাপার, আমি একটা এটা জিনিস আমি অনেক বানাবো, খুশি। আমি প্রীতমকে দিয়ে না আমি প্রীতমকে দিয়ে যখন লাগে উড়াদোড়া বানাইছি, এখন সবাই ওই টাইপের গান বানাচ্ছে, তো এটা খারাপ না, এটা আমার কাছে ভালো ব্যাপার যে আমি যেটা ভাবছি সেটা 2 বছর পর সবাই ভাবতেছে, কিন্তু আমি অনেক সময় থেকে এগিয়ে থাকতে চাই। আমি প্রেসার কুকার বানাচ্ছি, আমার বন্ধু বান্ধবরা আমাকে কেউ কেউ বলছে যে রাফি একটা বিরাট বড় ভুল করছে, কেন এত বড় বড় স্টার দিয়ে বাদ দিয়ে, হ্যাঁ মানে ওরাও কম স্টার না, মানে আমি তুলনা করে টিপিক্যাল মেগা হ্যাঁ, স্টার শাকিব খান না ওরকম ভাবে আমি কাউকে করতে চাই না, সবাই ঠিকঠাক মানে টিপিক্যাল বলতে চাই না, কাউকে ছোট করতে চাই না। সাকিব খানের জায়গায় ঠিক আছে, কিন্তু আমি চাইলে তো মানে এগুলো বাদ দিয়ে তুফান 2, সুরঙ্গ 2, তাণ্ডব 2, আমার হাতে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি ছিল, অথবা আমি পড়ানোর মতো একটা সাইয়ারের মতো রোমান্টিক সিনেমা বানানোর মতো কোনো ব্যাপার না। কেন আমি একটা হাইপারলিঙ্ক ফিল্ম নতুন কিছু ইন্ট্রোডিউসিং করছি, কারণ আমি জানি মানুষ আমাকে মনে রাখবে যে রায়হান রাফি নতুন কিছু আমাদের দিয়েছিল, কারণ মানুষ আমাকে বিশ্বাস করে, তারা পরাণ দেখেছে, সুরঙ্গ দেখেছে। সুরঙ্গ মধ্যে আমরা কী করেছি, নিশু ভাই কিন্তু দেখতে অনেক সুন্দর, আমি ওকে লঙ্গি পরাইছি, মাটির নিচে শ্যুট করছি। হ্যাঁ, তমা কিন্তু ওই সময় এত পপুলার নায়িকা ছিল না, কিন্তু সবাই বলতে বাধ্য হয়েছে তমা অনেক ভালো অভিনয় করছে। তো নিশু ভাই প্রথম সিনেমা এবং সেকেন্ড সিনেমা কিন্তু সেম রকম মানুষ গ্রহণ করে, মানে দাগে অনেক ভালো ছবি, কিন্তু সুরঙ্গ কিন্তু ব্লাস্ট হয়েছিল বিকজ অফ সুরঙ্গর অথেন্টিসিটির কারণে। তো প্রেসার কুকার এই কারণে হিট ফ্লপ অন্য জিনিস, সময় বলে দিই, আমি যেটা বিশ্বাস করি মানুষ বলতে বাধ্য হবে রায়হান রফির বেস্ট সিনেমা প্রেসার কুকার, বা এই সময় রায়হান রফি ঠিক ডিসিশন নিয়েছে, বা রায়হান রাফি এমন সিনেমা বানাতে চায় না স্টার নিব প্যাকেজিং করবো এরকম না। আই থিঙ্ক চ্যালেঞ্জ হিসাবে এটা হিউজ। এমন ধরনের মুভি আমরা ইউজুয়ালি নেটফ্লিক্সে দেখতে পাই, বিদেশে হচ্ছে, এবং বাংলাদেশে ডিরেক্টর না ওই লিপ অফ ফেকটা কখনো নেয় না যে আমি এটা করে দেখি, লাইক ইউ স্যার, মানে আলটিমেটলি আমার কাছে দিস মেক্স ইউ রায়হান। যেমন আমি চাইলে কিন্তু দেখো এটা তো অবশ্যই চ্যালেঞ্জ যে এই ঈদে সাকিব খানের সিনেমা আসতেছে, নিশু ভাইয়ের সিনেমা আসতেছে, সিএমের আসতেছে, রাজের আসতেছে, আমি চাইলে পারতাম জাস্ট ঠিক আছে আমি না আসি এখানে, কারণ আমি তো, এবং ম্যাক্সিমাম সিনেমা দেশের বাইরে শুটিং হচ্ছে, দেশের বাইরে এক্সট্রা ফ্যাসিলিটি পাওয়াই যায়, কারণ লোকেশন সুন্দর, বাংলাদেশের লোকেশন সুন্দর না, এটা মানতেই হবে আমাদেরকে। তুমি একই ছবি এখানে তুলো, তুমি তো অস্ট্রেলিয়ার প্রায় যাও, তুমি এখানে সেলফি তুলো, অস্ট্রেলিয়ার সেলফি ভালো হবে বেশি, কারণ সুন্দর জায়গা। জি, তো বাট আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমি কম্পিটিশনটাই দিতে চাই। কেন দিতে চাই, আমাদের যে নতুন ডিরেক্টররা, আমাদের অনেক ভালো ভালো ডিরেক্টর আছে, তারা চাইলেই নাজিফা তুষিকে পাবে না, স্বাভাবিক। তারা চাইলেই কিন্তু মানে চাইলেই খুঁজে মানে শিডিউলের ব্যাপার আছে, তারা চাইলে সাকিব খানকে পাবে না, তারা চাইলে সিয়ামকে পাবে না, রাজকে পাবে না, তারা কি সিনেমা বানাবে না? তারা যেন আইডিয়া পাইলেই সিনেমা বানায় ফেলতে পারে। হ্যাঁ, তারপর তারা যখন সফল হবে তখন সিনেমা হবে। প্রডিউসারের কাছে গেলেই যেন প্রডিউসার না বলে যে আমাকে 3টা স্টার নিয়ে আসো, গান কোথায়, আইটেম সং কোথায়, তাহলে তো সিনেমা চলবে না। এই যে ফরম্যাট, এই ফরম্যাট ভেঙে দিবে প্রেসার কুকার, এটা আমি কনফিডেন্সের সাথে বলতে চাই। এবং আমি যা বলেছি এ পর্যন্ত হয়েছে, এটা কেউ অহংকার হিসাবে নেবেন না, আমি অহংকারী না, আমি কনফিডেন্ট অনেক। আমি বিশ্বাস করি, আমি অডিয়েন্সের পালস বুঝি, অডিয়েন্স কী চায় আমি জানি। অডিয়েন্স এই একই জিনিস, অন্য দেশের কপি, একই রিপিটেশন, একই রকম গান বেশি দিন খায় নাই এবং খাবে না, কারণ সবাই আপডেট, সবার হাতে ফোন আছে ভাই, সবাই সারা পৃথিবী দেখতেছে, তো মানুষকে মানে বোকা বানানোর কারণে নাই। প্রেসার কুকার এই সময়কার সিনেমা, এবং শুধু প্রেসার কুকার না, আরও ভালো ভালো কিছু সিনেমা আসছে, তো সিনেমার একটা নতুন বিপ্লব ঘটতেছে, তো এটা সাক্ষী আর একটা নতুন জিনিস হলো প্রেসার কুকার। মানে মানুষ, আমি তোমাকে বলে গেলাম নেক্সট ঈদে
প্রেশার কুকার টাইপের সিনেমা অনেক বেশি হবে, এটা গ্যারান্টি। সবাই এই ধরনের সিনেমা বানাবে, তখন আমার আরও ভালো লাগবে যে না আমি ঠিক ছিলাম, আমি সবার আগের লাইনে ছিলাম। ভাই বেশি বলে ফেললাম আর কি। ভেরি গুড। আপু, প্রেসার কুকারের স্টোরিটা নিয়ে কি একটু শেয়ার করা যাবে? এন্ড ওয়াই ইজ ইট সাচ এ স্পেশাল স্টোরি? প্রেশার কুকার স্টোরিটা হচ্ছে যে এখানে ইটস আ হাইপারলিঙ্ক স্টোরি। সো এখানে 4টা গল্প আমরা দেখব। অলসো এখানে 4টা ক্লাসের গল্প দেখব এবং এখানে ফিমেল ডমিনেট করে আমি বলছি। সো আমরা এখানে দেখব যে কার্মা ইন আ সেন্স সব বলে দিও না। বলতে থাকেন প্লিজ। মানে ক্যারেক্টারগুলো নেব না মানুষের একটু, হ্যাঁ। জীবনের আপস এন্ড ডাউনস, মানুষ মানে যেটা কার্মা বলতে আমরা যেটা বুঝি, সো আমরা আমাদের কর্মফলটা আমাদের ক্যারেক্টারের লাইফের মধ্যে দিয়ে দেখব। সো আমরা আসলে অনেক রিয়েল ইটস আ রিয়েলিস্টিক ফিল্ম, মানে যে কেউ যখন দেখবে কোনো না কোনো চরিত্রের সাথে তার জীবনে সে মিল খুঁজে পাবে এবং ফিমেলরা তো এটা আরও বেশি কানেক্ট করবে, কারণ এখানে ফিমেলদের একটা বিশাল ওয়ার্ল্ড এক্সপ্লোর করার জায়গা থাকবে এবং অনেক টাইপের ক্লাসের ক্যারেক্টার। এখানে আমরা একদম নিম্নবিত্ত থেকে শুরু করে আপার ক্লাস সব কিছু ডিল করছি, জেনজি থেকে শুরু করে একদমই কি বলবো প্রান্তিক ক্যারেক্টার দেখতে পাবে। সো ইটস আ হিউজ ওয়ার্ল্ড, মানে অনেক ভার্সাটাইল ওয়ার্ল্ড, যেখানে যে কোনো অডিয়েন্স তাকে না তাকে খুঁজে পাবে। সো এইটা একটা মজার দিক প্রেশার কুকারে। এবং হ্যাঁ, এখানে হাসি কান্না কষ্ট ভালোবাসা সব কিছু ইটস অ্যান্ড অলসো দেয়ার ইজ এ কমার্শিয়াল, মানে কনসেপচুয়ালি ইটস এ গুড, এবং এটার মধ্যে একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ আছে। সো ফুল ফ্রেজ এটা আমার কাছে তো ইটস প্রেশার কুকার অনেকে মানে আমি যদিও টেলার দেখে মানুষ বুঝছে যে এটা আসলে টেলারটা যে কোনো কাট সিনেমাটা এভাবে যাবে, খুবই প্রেশার থাকবে সিনেমার মধ্যে। এটা মোটো ওইরকম মানে টিপিক্যাল আর্ট ফিল্ম যেটা বলতে আমরা বুঝি, আমি এটা বিশ্বাস করি না, কিন্তু অনেকভাবে আর্ট ফিল্ম মানে খুবই ঠান্ডা চলছে তো চলছে এরকম না বিষয়টা। হাইপারলিঙ্ক মানেই এটা, হাইপারলিঙ্ক মানেই গল্প সবসময় আচ্ছা, হাইপারলিঙ্ক শব্দটা একটু এক্সপ্লেইন করেন। হ্যাঁ, এটা বারবার বলছি। যেটাকে বলা হয় সেটাকে অনেকগুলো গল্পের লিঙ্ক, মানে গল্পটা হাইপার হতে থাকে, মানে লিঙ্ক হতে থাকে। যেমন আমার গল্প চলতেছে, মানে সিনেমা কী হয়, মানে আমি সিনেমার হিরো, আমার গল্প চলতেছে, আমি এখানে আসলাম, তোমার সাথে আমার দেখা হইলো, এবার তোমার গল্প শুরু হয়ে যাবে। তোমার আব্বুর সাথে তোমার দেখা হলো, আব্বু বললো কী ব্যাপার আচ্ছা তুমি কই ছিলা? আব্বু রাফি ভাইয়ের সাথে প্রোগ্রামে ছিলাম। আচ্ছা ঠিক আছে আমি ঘুমাতে গেলাম। তোমার আব্বু বললো আমি একটা মিটিংয়ে যাচ্ছি, তুমি থাকো। ক্যামেরা তোমার আব্বুর সাথে চলে যাচ্ছে। এবার তোমার আব্বু মিটিংয়ে গেল, অনেক বড় মিটিং, আমরা সেখানে ক্যামেরা ঢুকবে না, তোমার আব্বু ড্রাইভারের কাছে ক্যামেরাটা থেকে যাবে। এরকম চলতে থাকবে এবং লাস্টে দেখা যাবে সবাই একটা জায়গায় আসলে কোনো একটা জায়গায় কানেক্ট করে, এই যে ঘুরতেছে। এটা খুবই ক্রিটিক্যাল স্টোরি টেলিং, বাট আমি বিশ্বাস করি প্রতিটা মানুষ এনজয় করবে যে আরে এটা কি এভাবে, মানে এটা জাস্ট তুষি ফুটবল টিমের মতো যে আর্জেন্টিনা খেলা হয় না যে পাস দিচ্ছে, বলটা পাসিং হতে থাকে। এর জন্য আমরা একটা মাদ্রাসার ছেলে মনে দেখছি, একটা পুলিশ অফিসার অনেক দেখছি, কিছু, একটা স্পা গার্ল দেখছি, আর একটা বিশেষত হাইপারলিঙ্ক স্টোরি এবং এটা যে নতুন স্টোরি টেলিং, এটা বাংলাদেশের মানুষের জন্য নতুন। প্রতিটা সেকেন্ড আপনি এনজয় করবেন যে কি হচ্ছে। এটা খুব কম হয় কারণ এটা খুব ক্রিটিক্যাল, মানে এটা খুব সহজ জিনিস না, মানে এটা। এবং আমি যে সহজ উদাহরণ দিই, কঠিন উদাহরণ না দিই, যারা কিনা লুডো যেটা হয়েছিল, লুডো নেটফ্লিক্সে লুডো, এবং ওইটা খুবই হিট করেছিল। এবং একটু কঠিন উদাহরণ মানে কি, যারা একটু বেশি ইন্টার সিনেমা ফলো করে, অ্যামারোস প্যারোস ব্যাপেল, অনেক ভালো ভালো সিনেমা আছে। তো এই ধরনের সিনেমাতে এই স্টোরি টেলিং ফলো করছে। আমার মনে হয় বাংলাদেশের মানুষের এখন যে চিন্তাধারা, তারা যে ধরনের গান শুনে, যে ধরনের বই পড়ে, যে ধরনের মেন্টালিটি, তারা ইন্টারন্যাশনাল সিনেমা খোঁজখবর রাখে। তো এখন হাই টাইম আমাদের দেশের সিনেমাকে এই জায়গায় নিয়ে যাওয়া আসলে, কারণ মানুষ যেভাবে আমাদের সিনেমা দেখে, টিকিট যেভাবে কাটে, 7 দিনের 8 দিনের টিকিট বুক হয়ে যাচ্ছে সুড়ঙ্গ সময়, তুফানের সময়, তাণ্ডবের সময়, তার মানে তারা সিনেমাকে ভালোবাসে। তো তাদেরকে কেন আমরা নতুন জিনিস দিব না, কেন ভাববো তাদেরকে আমি এটা এনিমেল বানায় দিব তাদেরকে? সো ডিরেক্টর হিসেবে ডিড ইউ ফিল বাংলা ভার্সন কেন বানায় দিব তাদেরকে? এটা আমি নতুন কিছু বানাবো তাদের জন্য। ডিরেক্টর হিসেবে ডিড ইউ ফিল লাইক ইউ এক্সিকিউটেড দিস আইডিয়া ভেরি ওয়েল? এটা হাইপারলিঙ্ক জিনিস অডিয়েন্স বলবে, আমি জানি না, আমি তো চেষ্টা করছি আমার জায়গা থেকে। বাট হ্যাঁ, আমার জীবনের তো একটা লক্ষ্য ছিল আর কি, আমি আসলে কী হবো, প্রত্যেক ডিরেক্টর একটা ফিলোসফি থাকে। আমার ফিলোসফি নিয়ে আমি ইন্ডাস্ট্রিতে এসেছিলাম যে আমি এই ধরনের সিনেমা বানাবো। কিন্তু আমি যখন ইন্ডাস্ট্রির অবস্থা দেখলাম, তখন আমি আমার ফিলোসফিটা বলছি যে তোমাকে একটু আপাতত তুমি থাকো বাবু, তোমাকে আমি এখন আমি ফিলোসফি বের করবো না। কারণ প্রথম সিনেমায় আমি ফিলোসফি বের করলে প্রেশার কুকার একদিনও চলতো না, কেউ দেখতোই না, সিনেমা হলই পাইতো না। কোথাকার তুমি রায়হান রাফি এখানে আসছো প্রেশার কুকার সিনেমা বানাতে, সিনেমার নামই তো অদ্ভুত, নায়ক নাই নায়িকা এরকম বলতো, এবং আমি কাউকে পাইতামই না, এত সুন্দর সিনেমা হইতোই না, হয়তো কেউ প্রডিউসই করতো না সিনেমা। আসলে আমি প্রথম আমার নামটাকে এস্টাবলিশ করছি, আমি একটা অডিয়েন্সকে তৈরি করছি। আমি এতদিন যা সিনেমা বানাইছি, আমি যেটা চেষ্টা করছি একটু একটু করে চেঞ্জ করার নিজেকে, মানে একটু একটু করে আস্তে আস্তে
অডিয়েন্সকে প্রথম সিনেমা খুবই ফোক, হাসতে হাসতে আমি একটা আইডিয়া দিছি, তারপর সিনেমা আরেকটু সিরিয়াস, তারপর আরেকটু সিরিয়াস, আবার আরেকটু সুরঙ্গ, এরপর দেখলাম না আমাকে ম্যাস পিপল ধরতে হবে, এরপর আমি তুফান বানাইলাম, এক্সট্রিম ম্যাস। এবং এক্সট্রিম ম্যাস কিন্তু আমি ধরতে পারছি। দুষ্ট কোকিল এখন ইউটিউবের 100%। সব থেকে বেশি হিট সং, মানে বাংলাদেশে এখন সব থেকে বেশি ভিউ, মানে সিনেমা হলে আমার সিনেমা সব থেকে ব্যবসা করছে, ইউটিউবে আমার গান সব থেকে বেশি ভিউ। তো 100% দর্শকের কাছে গেছি দুষ্ট কোকিল দিয়ে। এখন আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এখন আমার টাইম, যে এখন আমার ঠিকঠাক সিনেমা, মানে আমার যে একটু রুটসে ফেরত যাওয়ার। যেটা আমি বলতে চাইছিলাম সারা জীবন, সেটা এখন হাই টাইম। তো ওইসব মানে আমার মনে হচ্ছে প্রত্যেকটা সময় একটা ইম্পর্টেন্ট জিনিস, সময় একটা টাইম। তো এখন এটা বানাচ্ছি। আর এই ধরনের সিনেমা অনেক মানুষ দেখা লাগে না হিট হওয়ার জন্য, কারণ এটা বাজেট তো হিউজ না, এখানে আইটেম সং, সেট, রিয়েলিস্টিক সিনেমা। তো এটা ম্যাক্সিমাম মানুষ দেখলে এটা ব্লকবাস্টার হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই কনফিডেন্ট, কারণ আমি চাই এই ধরনের সিনেমা আরও হোক। আর এটা অনেক অথেন্টিক সিনেমা, এটা বাংলাদেশকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করবে, যে দিস ইজ বাংলাদেশ। আর প্রেশার কুকারটার নামটা একটু উইয়ার্ড, কিন্তু এই প্রেশার কুকারের মাধ্যমে আমরা ঢাকাকে বোঝানোর চেষ্টা করেছি। নামটা নিয়ে একটু বলেন না। নামটা নিয়ে বলতে গেলে যেটা বলতে হবে সেটা হলো যে ঢাকায় আসলে একটা প্রেশার কুকার। কারণ ঢাকায় ম্যাক্সিমাম মানুষ কেন আসে? অল্প সময়ে বড় লোক হতে আসে। প্রেশার কুকারের কাজ কি? আমি এখনই খুব তাড়াতাড়ি রান্না করা আর কি। এবং এই প্রেশার কুকারের মধ্যে মানে যখন অল্প সময় আমরা বড়লোক হতে যাই তখন কি হয়, আমরা ভুলভাল কাজ করি, তখন ব্লাস্ট হতে থাকে আমাদের লিভার, আমরা ভুল হয়, মারা যাই, জেলে চলে যাই, খুন করে ফেলি। প্রেশার কুকার একটু ঠাস করে সাউন্ড হয় এবং একটা পর্যায়ে ব্লাস্ট হয়ে যায়। তো ওই ফিলোসফি থেকে এটার নাম প্রেশার কুকার। আর আরেকটা জিনিস যদি বলতে হয় সেটা হলো যে আমার মনে হয় আমরা প্রতিটা মানুষের জীবনে আমরা প্রেশার কুকারের মধ্যেই বসবাস করতে থাকি আর কি। আর আমরা যদি, এবং আমরা ওইটাকে রাখার চেষ্টা করছি থ্রু অফ মার্কেটিংয়ের ক্ষেত্রেও রাখার চেষ্টা করছি। আপনারা খেয়াল করে দেখবেন যে অডিয়েন্সরা আমাদের টেইলার কাট যেটাকে আমরা বলছি হুইসেল, যেটা নাম আমরা হুইসেল দিয়েছি, পুরো একটা সাউন্ডের উপর কাটা। কারণ ঢাকার আরেকটা নাম কিন্তু নয়েজ, সাউন্ড, প্রচুর সাউন্ড, রিক্সার সাউন্ড, গাড়ির সাউন্ড, মানুষের সাউন্ড, ভিক্ষা সাউন্ড। এই জন্য আমাদের টেইলার কাটটা আমরা সাউন্ড দিয়ে কাটার চেষ্টা করছি, যে কারণে মানুষ পছন্দ করছে। আমি জানি আমাদের টেইলার বা হুইসেল যারাই দেখবে, মানে এই শোর লিঙ্কে যদি দিয়ে দেওয়া হয়, যারা এখনো দেখে নাই, দেখে মনে হবে যে আমি দেখতে যাই। এবং যে ওয়ার্ল্ডটা আমরা আনার চেষ্টা করছি, মেসেজ পার্লার ওয়ার্ল্ড, স্পা, এই ওয়ার্ল্ডটা আমরা সবাই জানি, বাট এই ওয়ার্ল্ডের ভিতরে আমরা কখনো ঢুকি নেই। আমরা অনেক কিছু দেখেছি, আমরা অ্যাকিউরেট হবে এটা অডিয়েন্স। আমি আসলে সব কিছু অডিয়েন্সে, আমার সবচেয়ে বড় মানে সমালোচক আমার অডিয়েন্স। আমি তাদের জন্য সিনেমা বানাই, তারা আমার সিনেমা টাকা দিয়ে দেখে বলে আমি রায়হান রাফি আজকে। তো তারা যদি বলে ভালো ভালো, তারা যদি বলে খারাপ খারাপ, আমি তাদেরকে জন্য বানাইছি, তারা আমাকে বিশ্বাস করে। এই তো অনেক লম্বা করে বললাম। 3 scenes of Scandals have been possible all thanks to the support of Rustic Eatery. আমার এই জায়গাটা খুবই পছন্দ। The food is fantastic. I think the ambience is great and prices are affordable too. আমি বলবো that you should definitely come here with your friends and family and try out the branches in Bonani, Uttara, Shantinagar and Dhanmondi. Let me know what you think and back to the episode. আচ্ছা ওকে, সো এই ফিল্মে অনেক ধরনের ম্যাচিওর সিনস আছে, এগুলোতে অ্যাক্ট করতে ওয়াজ ইট ভেরি ডিফিকাল্ট? প্রথমত আমি না অ্যাক্টর, হ্যাঁ, আমি যখন একটা চরিত্র করি তখন আই এম কমপ্লিটলি ডিফারেন্ট পার্সন, ওটা হওয়ার চেষ্টা করি। আর অ্যাক্টরদের জাজমেন্ট হওয়া উচিত না। আমি তো অতটুকু আন্ডারস্ট্যান্ডিং বা অতটুকু বোধ একটা স্ক্রিপ্ট পড়লে বুঝতে পারি যে এটা কি নেসেসিটি আর এটার দরকার প্রয়োজন আছে কি নাই। মানে আমি বলবো যে আমাদের যে কমিউনিটি কালচার, সেখানে তো আমরা অনেক মানে ইউরোপিয়ানদের মতন না যে আমরা দেখা হলে কিস করি, আর আমাদের এটা কালচার। সো আমরা যখন অন স্ক্রিন কোনো কিছু করতে যাই, সেটা ইন্টিমেট হোক আর এনিথিং ব্রুটাল, সেটা কিন্তু একটু ডিফিকাল্ট করা অ্যাজ অ্যান অ্যাক্টর, এটা ফিল করছি আমি। বাট হ্যাঁ, বাট অ্যাক্টিং করার সময় এটা হয়তো কিছুটা মানে একটু কিছু সময় এটা কাজ করে, বাট এটা আবার এটা চলেও যায়, কারণ ওই স্পেসটা তো ওন করা হয়, বা অ্যাক্টর ডিরেক্টর সবাই তো থাকে। সো একটা আমাদের মধ্যে একটা কমিউনিকেশন থাকে, তো ওই জায়গা থেকে ওটা আবার অতটা ডিফিকাল্ট। এটা তো আবার রোম্যান্টিক ইউরোপিয়ান ওয়ার্ল্ড না, এটা হচ্ছে প্রত্যেকটা দেশে আছে একটা ডার্ক সাইড অফ দ্য ওয়ার্ল্ড বা খুবই রিয়েল একটা সাইড অফ দ্য ওয়ার্ল্ড। একটা মাসাজ গার্লের লাইফ গুলো চলে যাচ্ছি। সো আমি যখন একটা ক্যারেক্টার, ধরো মাসাজ গার্লের কথা বলো, ওর তো লাইফে শুধুমাত্র ওইটা পার্ট বাদে ওর একটা ওয়ার্ল্ড আছে, রাইট? ও একটা হিউম্যান, ওর হাসলে ভালো লাগে, ওর কষ্ট হয়, ওর অনিচ্ছাতেও অনেক কিছু করতে হয়। সো আমি ওই সাইকোলজিটা ধরার চেষ্টা করছি, যেটা আসলে আমার মানে ধরো মাসাজ গার্লরা তো অনেক কিছুই করে, রাইট? তো ওই অস্বস্তিটাও নেওয়ার ট্রাই করছি, ওই পেইনটা এবং ওই ফেকনেস, ওই ফেক প্লেজার, ওইটাও আমি এক্সপিরিয়েন্স করতে চাইছি।
কারণ এটা না হলে তো আমি ওই ক্যারেক্টারটা জাস্টিস করতে পারবো না। আপনার কি মনে হয় যে অন্য বড় অ্যাক্ট্রেসরা এই ধরনের রোল অ্যাকসেপ্ট করতো or এটা take on the challenge? না, এটা ডিপেন্ড করে, এটা এক একজনের পারসেপশন। কেউ হয়তো কারো লিমিটেশন থাকবে, কেউ হয়তো এক্সপিরিয়েন্স করতে চাবে, মানে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। Are you taking a risk here? নো, কারণ আমি তো চাইলেও অনেক কিছু করতে পারবো না, মানে আমাদের তো একটা ব্যারিয়ার আছেই কালচারালি, সো ওইটা তো অতটুকু তো কেউই যাবে না। আর যেটা আমার আনকমফোর্টেবল লাগবে সেটা তো আমি করবই না। অতটুকু তো মানে এটা নিজের কন্ট্রোল, বা ওইটা তো আমি ডিরেক্টরের সাথে শেয়ারই করব। সো যখন আমি অ্যাকসেপ্ট করব হোল জিনিস, তখন তো এটা আমার করতে আর প্রবলেম হবে না। Pressure Cooker is an adult film or mature film. এটাকে আমি ফ্যামিলি নিয়ে দেখতে যেতে পারবো। হ্যাঁ, বিগ স্টেটমেন্ট। এটা ফ্যামিলি নিয়ে দেখতে যাওয়া যাবে সিনেমা, কিন্তু এটা বাচ্চাদের জন্য সিনেমা না, কারণ এটা সাবজেক্টটাই খুবই স্ট্রং। আমরা বাচ্চাদেরকে তো আমি প্রেশারের গল্প বলবো না, এটা তো প্রেশার কুকার, এটা প্রেশারের গল্প, এটা ম্যাচিউরড গল্প, এটা ঢাকার অনেক গভীরতার গল্প, গল্পটা অনেক গভীর। এটা শুধু ফানি গল্প না, আমি একটু হাসতে যাব না, এটা খুব সিরিয়াস ফিল্ম, এটা হাইপার লিঙ্ক ফিল্ম, তার মানে এটা সিরিয়াস ফিল্ম। এখানে আমরা সিরিয়াস বিষয় নিয়ে ডিল করার চেষ্টা করেছি, কিন্তু আমি যেটা কোনোদিনও করি না, আমরা এখানে কোনো অশ্লীলতা করি নাই। আমরা গল্পের প্রয়োজনে যেটা দেখা সেটা, এখানে একটা ছোট বাচ্চা এবং তার মার গল্প আছে, এখানে একটা মধ্যবিত্ত ফ্যামিলির গল্প আছে, এখানে একটা জেনজিদের গল্প আছে, এখানে একটা লোক সে একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু সে জানে না সে পাবে কিনা, সে গল্প আছে। তো এখানে সব ধরনের গল্প আছে, বাট এই গল্প টেনে নিয়ে গেছে। আমাদের ঢাকা কি সব কিছু আছে, আমাদের ঢাকায় ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, আমাদের গল্পতেও সেম। কিন্তু এখানে এমন কিছু নাই যেটা আসলে বাংলাদেশে ঘটে না। বাট সিনেমা এমনই হওয়া উচিত, সমাজের প্রতিচ্ছবি, এটা সমাজের প্রতিচ্ছবি। বাট অবশ্যই এই ছবিটা মানে বাচ্চাদের জন্য তো তুফানও ছিল না, মারামারি কাটাকাটি অবশ্যই বাচ্চাদের জন্য না, অবশ্যই টিপিক্যাল ওই অ্যাকশন ফিল্মের আন্ডারে পড়ে। এটা তো আলটিমেটলি খুবই বাচ্চাদেরকে তো তুফান দেখানোর কথা না, কারণ তুফান মারামারি মানুষকে মেরে ফেলতেছে। বাচ্চাদের জন্য কিন্তু অনেক ছবি না, বাচ্চাদের জন্য বাচ্চাদের ছবি, আমি যেরকম আন্ধার বাচ্চাদের ছবি, ভয় পাবে ওরা। হ্যাঁ, মানে হরর ফিল্ম, মানে এত কিছু, মানে এখানে এমন কিছু নাই যেটা বাচ্চা দেখতে হবে না। তো এটা ম্যাচিউরড ফিল্ম আসলে, কিন্তু অবশ্যই ফ্যামিলি ম্যাচিউরড মানুষরা দেখতে যেতে পারবে। আমি বলবো না যে বাচ্চাদের নিয়ে, মানে আমার সিনেমাগুলো আসলে বাচ্চাদের জন্য হয় না, কারণ আমি সুরঙ্গও কিন্তু অনেক ম্যাচিউর সিন ছিল এবং থাকবেই। মানে আমি যদি শুধুমাত্র চিন্তা করি, মানে একটা ফিল্ম ডিরেক্টর কিন্তু এভাবে ফিল্ম বানাতে পারবে না যে এইখানে এই সিনটা রাখা যাবে না, যে এটা আসলে বাচ্চারার জন্য। সিনেমা ফিল্ম মেকাররা স্বাধীন, বাট হ্যাঁ, আমি এমন কিছু দেখাবো না যেটা আমাদের দেশের কালচারের সাথে যাবে না। যতটুকু দরকার আমি যতটুকু বোঝানোর জন্য স্মার্টলি সেটা করেছি, যতটুকু রোলটার প্রয়োজন। এক্স্যাক্টলি যতটুকু রোল। এবং সবথেকে বড় কথা কি, যতটুকু দেখালে বাস্তবতার সাথে মিলবে, আমাকে জাস্টিস করতে হবে, সেটা দেখানোর চেষ্টা করেছি। এখানে কোনো উগ্রতা আমি কোনোদিন এটা করিও নাই। মানে আজকে যদি দুষ্ট কোকিল বলা হয়, অথবা লাগে উড়াধরা বলা হয়, অথবা সুরঙ্গ বলা হয়, অথবা আমার পরাণের যত সিনেমা, আমার কোনো সিনেমাই নায়িকার ড্রেসের কারণে হিট হয়নি। মানে আচ্ছা, খুব সুন্দর লাগছে নায়িকাকে, ফিগারটা খুব ভালো, ওর অভিনয়ের কারণে হিট হয়েছে, অথবা গানটা ভালো এই জন্য হিট হয়েছে, ভিজুয়াল ভালো হিট হয়েছে। তো আমি কোনোদিন এটা বিক্রি করি না যে তাহলে আমাদের টিজার কাটে কাট থাকতো না। আমার 4টা নায়িকা, আমার সিনেমা 4টা নায়িকাকে এমনি হাঁটলেই তো দেখতে ভালো লাগবে। মানে আমার সিনেমা কি থাকতো যে ও হাঁটতেছে, ওর এটা আমরা কি দেখাইছি, আমরা স্টোরি দেখাইছি, কাট স্টোরি। তো আমি ওইটা গল্পটাই এত স্ট্রং, এত পাওয়ারফুল, এখানে কিছু না। আর মেসেজ পার্লার পার্টটা কিন্তু, মানে ও যে খুব সুন্দর একটা কথা বলছে যে মেসেজ পার্লার একটা প্রফেশন, ওর কিন্তু ওর একটা জীবন আছে, ও একটা ফ্যামিলি আছে। আমরা একটা পার্লারে যাচ্ছি, ধরো আমি মেসেজ পার্লার বাদ দিলাম, আমরা পার্সোনাল অথবা হোয়াট এভার অনেক বিউটি পার্লার আছে, আমরা তাদের কাছে যাচ্ছি, তাদের আমাদেরকে মেকআপ করে দিচ্ছে, কাজ করে দিচ্ছে। আমরা কখনো তার সাথে ভাবি না তার বাসাটা কখন, সে আমাদেরকে বউ সাজাচ্ছে, সুন্দর করতেছে, কিন্তু তার জীবনটা কি খুব সুন্দর। মানে আমাদের পিছনে আমরা তো প্রশ্নও করি না যে তাদের জীবন আসলে কি হয়। আমরা যারা সাজায়, যারা আমাদেরকে মেসেজ পার্লার স্পা তো সারা ওয়ার্ল্ড ওয়াইড আছে, এটার ভিতরে গল্পটা আমরা কখনো জানতে চাই না। আমরা কখনো একটা ড্রাইভারের গল্প জানতে চাই না, আমরা কখনো একটা মাদ্রাসার ছেলে গল্প জানতে চাই না। আমরা আমাদের বাবা মারা গেলে, মা মারা গেলে আমরা তাদেরকে খবর দিই, বলি তো একটু দোয়া পড়ে দাও তো, কিন্তু তাদের ভিতরে গল্প জানতে চাই না। তো এখানে ভিতরের গল্প আছে, এবং আমার মনে হয় আমাদের অডিয়েন্স দেখতে চায়। আমাদের এখানে পলিটিশিয়ানদের গল্প আছে, ডার্ক পলিটিক্সের গল্প আছে, আমার এখানে বাবা এবং বাচ্চাদের যে দূরত্ব সেটার গল্প আছে, এখানে অনেক কিছু বলা হয়েছে।
এবং যেটা এখানে পুলিশ অফিসারের গল্প, এখানে ভালো পুলিশ খারাপ পুলিশ আছে, ওয়াও এখানে অনেক কিছু আছে, এখানে অনেক প্রশ্ন তোলা হয়েছে যে আমি কি চাইলে আমার গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে যেতে পারবো না, তো যেটা আমাদের সমাজে হয় সেটা এখানে আছে। দ্যাটস ওয়াই বলছি যে প্রেশার কুকার বাংলা সিনেমার জন্য নতুন একটা যাত্রা। অবশ্যই এটা কোনো রকমের অ্যাডাল্ট ফিল্ম না, বাট হ্যাঁ এটা রিয়েলিস্টিক ছবি, এটা বাস্তবতা ছবি, এটা প্রেশারের ছবি। যারা লোড নিতে পারবে তারা এই ছবিটা দেখবে। এটা জাস্ট গেলাম একটা সিনেমা দেখলাম এরকম না, এটা আমরা বলছি না। আর সবকিছু প্রেজেন্টেশন, কারণ আপনি যখন কোনো মিউজিয়ামে যান তখন হচ্ছে যে এরকম মনে হয় না যে আপনি তো নুড স্কাল্পচার দেখেন অনেক, আপনার কি তখন ওটাকে ভালগার লাগে? ইটস আর্ট পিস, রাইট? পৃথিবীর যত So- art piece গুলো কিরকম So এরকম থাকে। it's all about presentation. So আমি 18+ বলে এটাকে কোড করবো না, মানে এটা একটা ফিল্মেতে রিয়েল অনেক কিছু দেখাবে, বাট হাউ ইউ পোর্ট্রে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে আমরা অনেক আর্ট, বিখ্যাত আর্ট অনেক কিছু দেখি না, কিন্তু এটা ওটা দেখতে খারাপ লাগে না। So আপনি কিভাবে দেখাচ্ছেন এটা কিন্তু Exactly, অনেক কিভাবে this is a very important. real film. It's But a the real real film, story but is না, real. real story. এটাই ডিরেক্টরের মুনশিয়ানা যে আমি একটা রেপ সিন কিভাবে দেখাবো যেটা বোঝা যাবে এটা রেপ সিন, কিন্তু অস্বস্তিও বোধ হবে না, আবার অস্বস্তি বোধ হইতে হবে, নাহলে এটাকে রেপ সিন মানে এটা তো খারাপ জিনিস। তো এটা ডিরেক্টরের ম্যাজিক এবং ডিরেক্টরের মুনশিয়ানা যে আমি কি আসলে নোট বেচবো নাকি গল্পটা বেশি করবো। তো ওইটাই পৃথিবীর বেস্ট সিনেমার মধ্যে আমরা অনেক হলিউড সিনেমাতে কি সিন দেখি, বাট আমাদের দেখতে খারাপ লাগে না, কারণ ওরা এমনভাবে জিনিসটাকে দেখায়। টাইটানিক সিনেমা আমরা কোন সিন মনে আছে? আমাদের মনে আছে কিন্তু জাহাজ ডুবার সিনটা, যেটা যেভাবে পোর্ট্রে করছে এবং ওটা আর্টিস্টকে দেখাইছে। তো এক্স্যাক্টলি আমরা বাংলাদেশ যতটুকু ততটুকু দেখাইছি, বাট অবশ্যই এটা সো কল অ্যাডাল্ট যে ফিল্ম ওরকম না, কিন্তু এটা ম্যাচিউরড ফিল্ম, ম্যাচিউরদের জন্য অবশ্যই দরকার। এই ফিল্মটা শুট করতে গিয়ে সবচেয়ে চ্যালেঞ্জিং মোমেন্ট বা স্টোরিগুলো কি ছিল? পুরো ফিল্মই চ্যালেঞ্জ। কয়দিন shoot ছিল? শুট ছিল 35 days না? হ্যাঁ 35, 38 এরকম। days, হ্যাঁ। মোর দ্যান নর্মাল? হ্যাঁ মানে মুভি কি সাধারণত 30-40 days? আমাদের Exactly, movie- এরকমই। আমাদের মুভি সব মুভি এরকম হয় না, আমাদের মুভিগুলো এরকম হয়, না, মানে 35 days তো হয়, মানে এর থেকে সব কম। মুভি এরকম থাকবে, যখন আর কম হয় না, 20 দিনের আরো মুভি হয়, কম 18 দিনের হয় না? মুভি হয়, আমাদের মুভিগুলো এরকম হয়। হ্যাঁ, এরকম মোরলেস এরকম টাইম লাগে। সো চ্যালেঞ্জিং কোনো স্টোরি আছে এই মুভি? চ্যালেঞ্জিং, এটা পুরোটাই পুরোটা চ্যালেঞ্জ, কারণ এখানে আমার উপর দিয়ে যে প্রেশার, মানে এই প্রেশারটা অবশ্যই ইন আ গুড ওয়ে আমি বলছি, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর আই এম ব্লেসড যে আমি এটা করতে পারছি, বাট অনেক প্রেশার, কারণ হচ্ছে যে এখানে আমরা এরকম অনেক টেক করছি, অনেক রিয়েল, মানে রিয়েল স্পেসে ওয়ান টেক। সো রিয়েল স্পেসে অ্যাক্টিং করা উইথ রিয়েল অডিয়েন্স, ইটস ডিফিকাল্ট। সো সব বানানো সেট ছিল না? না, নাকি কিছু- real location এ না, গিয়ে- কিছু সেট তো location, বানানো কিছু ছিল, বানানো। অনেক বিগ সেট ছিল আমাদের সিনেমাতে বিগ সেট আছে যে হ্যাঁ। পুরা যেটা বানানো বা বিশ্বাস হবে না বানানো। আমি এখন বলতে চাই না, কারণ দর্শক এটা রিয়েল ভেবে দেখুক। আমাদের সিনেমার প্রথম একটা দৃশ্য আছে, এই দৃশ্যটা একটু বলতে চাই, কারণ এটাকে থ্যাংক ইউ দিতে হবে। তারপর তুমি একটু বইলো তোমার এক্সপিরিয়েন্সটা, অডিয়েন্সও ভালো লাগবে। আমার একটা প্ল্যান ছিল, আমি একটা টিমকে বললাম যে আমাদের সিনেমা প্রথম শুরু হবে শটটা এরকম, একটা মেয়ে বাসে থাকবে, শটটা শুরু হবে বাস থেকে, মেয়েটা বাস থেকে নামবে, শট চলতে থাকবে মেন রোডের মধ্যে, এবং এই রোডটা হয়তো হবে গুলিস্তানে, মানে এটা এরকম না যে এটা ফাঁকা রাস্তা আফতাবনগর অথবা উত্তরা, ক্রাউড, এখানে ক্রাউড থাকতে হবে, এবং ক্যামেরাও সাথে সাথে মেয়ের সাথে থেকে বাসে নামবে, মেয়েটা রাস্তা দিয়ে হাঁটবে, ক্যামেরা হাঁটবে, একদম রাস্তা দিয়ে রিয়েল একটা সিন। রাস্তা দিয়ে গাড়ি, না শেষ হয়নি এখন, গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, ওয়ান টেক শট কাটা হবে না, কাটবে, এবার মেয়েটা গাড়ির জন্য ওয়েট করবে, এবং আরেকটা গাড়ি অনেকগুলো গাড়ি পাস হবে, এবং একটা গাড়ি আসবে, মেয়েটা সেই গাড়িতে উঠবে, ক্যামেরাটাও গাড়িতে উঠে যাবে, এবার ক্যামেরাটা চলা শুরু করবে গাড়ির সাথে সাথে। তো আমাদের গাড়ি কাটতে হয়েছে, গাড়ির মধ্যে চুম্বক লাগাইতে হয়েছে, এবং মেন রোডে কোন সময় বাসটা, এবং বাসটা অ্যাক্সিডেন্ট করবে, অ্যাক্সিডেন্ট সাথে সাথে বাসটা ঝাঁকি খাবে, মানুষ নামবে, দেখবে পুরা একটা 8 মিনিটের ওয়ান টেক শট, যেখানে প্রায় 100 থেকে 200 মানুষ অভিনয় করছে, বাট এক টেকে হয়েছে, কোনো এআই নাই? নো No AI, এবং AI, one ঢাকা take. শহরের সব থেকে ব্যস্ততম এবং রাস্তায় এটা এবং ওয়ান টেক হয়েছে, এখানে পুরা 1 সেকেন্ডে 19-20 হলে হবে না, এবং ঠিক টাইমে তুষিকে ধরে ক্যামেরা নিচে নামছে, ক্যামেরা নিচে নেমে ক্যামেরাটা আরেকজনকে দিয়ে দিচ্ছে, ক্যামেরাটা আরেকজন হাতে নিচ্ছে, ক্যামেরাটা গাড়ির ব্যাকডালাতে বসে গেছে, এবং গাড়িটা চলা শুরু করছে, এবং সিকোয়েন্সটা হচ্ছে, এটা দিয়ে সিনেমাটা শুরু হবে। এটা বাংলাদেশে কোনো সিনেমাতে হয় নাই। ওয়াও। এইটা আমরা অডিয়েন্সের জন্য করছি, যে এই শটটা দিয়ে বুঝাইছি যে এটা নর্মাল কোনো সিনেমা না, এটা মনে হবে যে কেউ কাউকে ফলো করতেছে, আল্লাহ কি হচ্ছে। তো এটা আমাদের কষ্ট হচ্ছে। আমি যখন এটা বললাম, আমি বললাম জানি এটা হবে না, বাট আমি এটা চাই। তো আমার পুরো ফুল টিম বলছে কেন হবে না, এটা ঘটাবো আমরা। তো আমরা এই জন্য আমরা যে কী করতেছি, আমাদের গাড়ি কিনতে হয়েছে, কারণ কেউ কারো গাড়ি কাটতে দিবে না, তো আমাদের গাড়িটা কেটে ফেলতে হয়েছে। নর্মাল যে গাড়িটা সিনেমাতে আসে অলরেডি দেখা গেছে, আচ্ছা, okay. তো অনেক দামি গাড়ি না, আবার অনেক কম দামি গাড়ি, তো গাড়ি অনেক কম দামি গাড়িও না, বাট
এই শটটা যারা কিনা সিনেমাগ্রাফি পছন্দ করে, ফটোগ্রাফি পছন্দ করে, তারা উড়ে যাবে আমি বিশ্বাস করি। কারণ আমি নিজে তো ফিল্ম মেকার, আমার নিজে দেখে বিশ্বাস হচ্ছিল না। আমি ভাবছিলাম এটা হবে না, বাট তুষি, সহিদুজ্জামান সেলিম, জুহায়ের আমাদের ডিওপি, আমার টিম, আমার এডি সাব্বির থেকে শুরু করে সোহাগ, বাপ্পি, তুষ্ট, মানে আমাদের যে টিম ছিল, আমাদের যে আর্টদের যে নসিব, ফুল টিম, মানে একটা মানে আমার এই সিনেমাতে এই ওয়ান টেকের পর আমার কিছু মানে আমি অনেক ওয়ান টেক পছন্দ করি, কিন্তু আমি ওয়ান টেক কী করছি, মানে ইনডোরে করছি। কিন্তু গুলিস্তানের মতো জায়গায় একটা এত বড় ওয়ান টেক, এবং যে টেকটা ধরো শুরু হয়েছে গুলিস্তানে, শেষ হয়েছে ফারঙ্গেটে ওয়ান টেকে। তো আমি ওদেরকে সেলুট দিতে চাই আমার টিমকে। এই সিনেমা যদি মানুষ পছন্দ না করে, মানুষের ভালো না লাগে, নাও লাগতে পারে, অনেক ভালো সিনেমা ভালো লাগে নাই, আমার কাছে ভালো ঘুম লাগছে ভালো হবে আর কি, না, কিন্তু আমি অনেক শান্তি পাইছি আমি এই সিনেমাটা বানাতে পারছি। আমি ওয়ান টেক যদি হয়েছে ওদিন বলছি যে আমার শান্তি, আমি এটা ঘটাইতে পারছি, এই জন্য ওদেরকে থ্যাংক ইউ। তুমি এবার ওই টেকে ঘটনা বলো তো, কারণ আমরা তো ছিলাম না, মানে ক্যামেরা ওদের সাথে কিন্তু চলে গেছে। তো যেটা হয়েছিল আমার কাছে, আমি তো প্রথমে আমার কাছে মনে হয় না যেটা একবারে ঘটে যাবে। আর আমি এটা তো আমরা স্ক্রিপ্ট রিয়েল যখন মানে ওয়ান টেক আমি অনেক করছি, লং টেক অনেক করছি, বাট ওই যে এটাই মানে ইনডোরে অনেক কমপ্লিকেটেড ব্লকিংয়ের মধ্যে কাজ করছি, বাট ইনডোর মানে কন্ট্রোল ছিল। কিন্তু যখন বাস থেকে নামলাম, বাস পর্যন্ত ইটস ফাইন, আমি অ্যাজ অ্যান অ্যাক্টর বলতেছি, বাস থেকে ইটস ফাইন। যখন বাস থেকে নামছি, বাস থেকে নামার পর আমি একটু ভয় পাইছি, কারণ আচ্ছা যদি যে গাড়িটা আসার কথা ও কি টাইম মতো আসবে, নাকি এটা কতক্ষণ চলবে এই টাইম, মানে আমি কি ডানে যাব না বামে যাবো, এটা আমার ব্যাক অফ দ্য মাইন্ড, এটা আমার প্লে হচ্ছে। এবং এত গাড়ি যাচ্ছে, আমি তো কন্ট্রোল না, এবং এটা তো একটা রিয়েল জায়গা, এবং আমি প্যানিক মানে ভিতরে আই ওয়াজ প্যানিক, এবং ক্যারেক্টারও প্যানিক করে। এবং আমি আমার ক্যারেক্টারই আছে, আমি তো অ্যাক্টিং তো ছাড়বো না। তো অনেক গাড়ি যাচ্ছে, কিন্তু ওই গাড়িটা আসতেছে। এখন আমি আবার এখানে পিছে যে বাস, সেই বাসে আবার আরেকটা অ্যাকশন চলতেছে, ওইটাও দেখতে হবে। এখন আমি যদি ডানে যাই, ওই অ্যাকশন মিস, আবার বামে, এখন রাস্তার মধ্যে তো তুমি এটা চাইলে করতে পারবা না, কারণ এখানে তো বাস যাচ্ছে। সো একটা ওই মোমেন্টটাতে আমি পাজল ছিলাম, মানে ঠিকঠাক মতো এটা কি হচ্ছে কিনা। আমি তো আমারটা করে যাচ্ছি, তারপর একটা টাইমে দেখি গাড়ি আসতেছে না। ওই সময়টা, অল্প টাইমটা আমার মনে হচ্ছে অনেক সময়। তারপর যখন গাড়িটা আসলো, তারপর তো আমি ওই গাড়িতে উঠে গেলাম, তারপর তো গাড়িটা চলা শুরু করলো। কিন্তু এটা ডিফিকাল্ট, মানে এটা অন সিচুয়েশন, এটা অনেক, কিন্তু এটা যে কিভাবে আসলে হলো আমি জানি না, এটা ওয়ান টেকই হয়ে গেছে ম্যাজিক। এটা কিন্তু একবারই হয়েছে। আমরা আমাদের প্রডিউসার টিম বলছিল যে যারা এর ঘটায়, তারা বলছিল যে একবার যদি শট ওকে না হয়, তাহলে 2 ঘন্টা লাগবে আবার নতুন করে যেতে, কারণ রাস্তায় আবার 2 ঘন্টা লাগবে নতুন করে অ্যারেঞ্জমেন্ট হইতে। তো একদিনে আমরা 3 বার ট্রাই করতে পারবো এই শটটা, আজকে না হলে আবার কালকে। তো আমি অনেক লাকি, প্রথমবার প্রথম টেক ওকে টেক। ও, তা আমরা সবাই অনেক খুশি হয়ে গেছিলাম। আচ্ছা, তো এটা ম্যাজিক ঘটছে আমার সিনেমা, তো অনেক ম্যাজিক ঘটছে এরকম। আমার এখনো মনে আছে এই শটটা টেইলারে আছে, যে ও আর একটা বাচ্চা হেঁটে আসতেছে, পিছন দিয়ে পাখি উঠতেছে। জি, তো ওর ক্যারেক্টারের নাম ছিল পাখি। ও যতবার আমরা চাইছি স্ক্রিনে, এটা আমার টিম মেম্বাররা জানে যে রায়হান রাফি অনেক লাকি। সিয়াম সবসময় বলে যে ওর কুত্তা লাক, আমাকে বলে আমার নাকি কুত্তা লাক। তো এবার এটা আবারও প্রমাণিত হয়েছে। আমার শটের মধ্যে মনে হচ্ছে সেটা পাখি থাকলে ভালো হতো, এক ঝাঁক পাখি উড়ে গেছে। আল্লাহ কসম, আমি অবাক হয়ে গেলাম। তো মানে আমাদেরকে আসলে না, মানে প্রকৃতি অনেক সাপোর্ট করছে অদ্ভুত লেভেলের। ওই শটটার কথা বলছি যে বারবার, মানে ড্রোন শট আমার লাগবে না, কিন্তু উপরে তারা পাখি যাচ্ছে, মানে এগুলো হয়তো মানে হয় না, ম্যাজিক ঘটছে, সবাই চাচ্ছিল এটা হয়, তো অদ্ভুত লাগছে। এবং আমাদের যে সরিষা ক্ষেতের শটটা, যে আমার শট ছিল যেটা দিয়ে সিনেমা শুরু হচ্ছে, শটটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে আমার কাছে বাই ফার। এবং ফার্স্ট শটটা যাচ্ছে, ক্যামেরা একটা প্রজাপতি টুস করে গেল সাইড দিয়ে। তো আমার মনে হচ্ছিল কি পুরা মানে বাতাস, হাওয়া, নেচার সবাই চাচ্ছে যে প্রেশার কুকারটা ক্রিয়েট হোক। তো এটাই একটা সিনেমার আসলে শান্তির জায়গা, যে পুরো টিম, নেচার সব কিছু। এবং আমরা খুব ক্রিটিক্যাল টাইমে শ্যুট করছি, কিন্তু নির্বাচনের আগে মোমেন্টে, জানি না দেশের অবস্থা কী হবে, বাট আমাদের কোনো ঝামেলা হয় নাই। এপিসোডটা সোফার ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ইট উইল হেল্প আস ব্রিং বিগার গেস্টস এন্ড বেটার কন্টেন্ট জাস্ট ফর ইউ। আচ্ছা, তুমি তোমার একটা প্রশ্ন করি আমি। হ্যাঁ প্লিজ। তোমার প্রেসার কুকারে, মানে অনেস্ট অ্যান্সার দিও, প্রেসার কুকারের ফার্স্ট হুইসেল দেখে তোমার রিয়েকশন কে ছিল বা কেমন লাগছে তোমার? আমার রিয়াকশন ছিল যে আমি বাংলাদেশে এই ধরনের ট্রেলার এবং মুভি কখনো দেখি নাই, দেখবও না। আমার কাছে মনে হয়েছে যে আমার ওই পারসেপশনটা ছিল যে রায়হান রাফি মানে হিট মেকার, এবং রায়হান রাফি মানে আমি যে ফিল্ম দেখবো ওই যতগুলো কমার্শিয়াল এলিমেন্ট থাকে ইন আ ব্লকবাস্টার ফিল্ম সবগুলো থাকবে। এই মুভি দেখে আমি লাইক ওয়াও,
ওইগুলো একটাও নাই, বাট ইন আ ভেরি গুড ওয়ে, যে ভাইয়া ইজ টেকিং অল দ্য রিস্ক দ্যাট হি ক্যান পসিবলি টেক, এবং ওইটাই মেক্স ইউ রায়হান রাফি এট দ্য এন্ড অফ দ্য ডে। এবং আই থিঙ্ক অডিয়েন্স এটা অনেক অ্যাপ্রিসিয়েট করবে, এবং সবাই না দেখতে গেল, যারা দেখতে যায় ওরা যদি অ্যাপ্রিসিয়েট করে, দ্যাট মিনস দ্য ফিল্ম ইজ আ সাকসেস। আজকের লাস্ট প্রশ্ন হলো যে ইন্ডাস্ট্রিতে আপনারা কী ধরনের লেগেসি রেখে যেতে চাচ্ছেন? আমি যে আমারটা যদি বলতে চাই ওইরকম জানি না, বাট আমি এটা বলতে চাই যে এইরকম আমি আমারটা বলতে পারি যে একজন ডিরেক্টর ছিল যে এক একটা সিনেমা এক এক ধরনের বানাইছে। সে একটা প্রেশার কুকার বানাতে পারে, সে একটা তুফান বানাতে পারে, সে একটা দামাল বানাতে পারে, সে একটা আন্ধার বানাতে পারে। আমার সামনে যে ছবিগুলো আছে আরও দেবতে ঢোকার চেষ্টা করতেছি আমি, যে আমাদের দেশে যেটা ছিল এরকম যে সিনেমা অ্যাওয়ার্ড জিতেছে কান অথবা কানে গিয়েছে, সে শুধু কানেই গেছে, বাট ব্যবসায়িকভাবে সফল হয় নাই। আমাদের ব্যবসায়িকভাবে সফল হয়েছে সেটা কোথাও যায় নাই, মানে খুবই বাজে। আমি এমন জিনিস রেখে যেতে চাই যেরকম কোরিয়াতে হয়, যে সিনেমাটা ওদের প্যারাসাইট যে সিনেমাটা, এটা ওদের দেশের মানুষের পাগলের মতো দেখেছে, আবার সারা পৃথিবীর মানুষ পাগলের মতো দেখেছে এবং অনেক করেছে। তো আমি এমন একটা জিনিস তৈরি করতে চাই যেটা আসলে সবার জন্য হবে। আসলে সেটা কোনো মানে পার্টিকুলার যে আমি শুধু ব্যবসার জন্য সিনেমা বানাচ্ছি, আমি শুধুমাত্র ফ্যামিলি অডিয়েন্সকে হলে আনার জন্য সিনেমা বানাচ্ছি। সিনেমা হয়তো হবে অথেন্টিক, সিনেমা হয়তো হবে সিনেমার জন্য। মানে এটা এরকম করা যাবে না যে এটা একটু ম্যাস পিপল, একটু অমুক, একটু তমুক। মানে এইটা আসলে এত, এই যে আমরা শো করলাম, মানে অনেক কিছু তো স্ক্রিপ্ট এটা হয় না তো যে এটা একটু হিট বা একটা কবিতা লেখেন তো একটু ভাইরাল হওয়ার জন্য হয়, এরকম করে আসলে হয় না। তো আমি ওরকম ডিরেক্টর থেকে আশা, আমি আমার ওই জিনিসটা রেখে যেতে চাই যে একসময় মানুষ বলবে যে রায়হান রাফির একটা ডিরেক্টর ছিল, সে ব্যাক টু ব্যাক সিনেমা বানায় গেছে, প্রতি বছর একটা হিট সিনেমা দেওয়া কিন্তু চারটিখানি কথা না। তো আমার জীবনের আশা, মানে আমার জীবনে অনেক কিছু পেয়ে গেছে। আমাকে ওদিন কে যে বলতেছিল যে তুমি আর কি চাও রাফি, মানে পরাণ, সুরঙ্গ, তুফান, তাণ্ডব, মানে হেড থেকে পরে 4টা ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার। তো যারা বলে আপনার কি রিস্ক না, প্রেশার হিট নাহলে কী হবে আমার জীবনে, মানে সর্বোচ্চ হিটের মজা তো পেয়ে গেছে আমি। সেটাই। এখন আমি ওই মজাটা পেতে চাই, মানুষের মনের মধ্যে মনে হবে যে শালা কি বানাইলো রাফি, এটা পেতে চাই। হিটের সর্বোচ্চ মানে তকমা পেয়ে গেছি, সর্বোচ্চ টাকা দেখে ফেলছি সিনেমার ব্যবসার, সর্বোচ্চ হিট গান হয়ে গেছে, ভিউ হয়ে গেছে। তো এখন আমি সর্বোচ্চ ভালোবাসা চাই, মানে আমি যে মানুষ যেন বলে রাফির এবার সবথেকে অথেন্টিক ফিল্ম বানাইছে, এই ভালোবাসাটা পেতে চাই, এই লেগেসিটা রেখে যেতে চাই। নাজিফা তুষি, how do you want people to remember you? আমি আসলে অ্যাক্টিং করতে আসছি আসলে লাইফে নানা ডাইমেনশন থেকে পৃথিবীটাকে দেখতে, এই জন্যই অ্যাক্টর হয়েছি মনে হয় বা এটা করতেছি। সো আমি আসলে চাই এমন কিছু এক্সপিরিয়েন্স করতে যেটা আসলে হিউম্যান হিসাবে আমাদের করার কথা। আমরা তো আসলে পলিটিক্যাল বা এই ওয়ার্ল্ডের অনেক কিছুর কারণে আমরা অনেক কিছু ব্যারিয়ার, রাইট, কাটাতার, এখানে যাওয়া যাবে না, এটা আমার দেশ, এটা তোমার দেশ, এটা তোমার ধর্ম, এটা এটা সেটা, তুমি মানুষ, তুমি মহান, কুকুর, ছোট প্রাণী, গাছপালা কেটে ফেলে, মানে এই যে একটা এত কিছু না, এগুলোর বাইরে আসলে সব এনার্জির সাথে যদি একসাথে কমিউনিকেট করতে পারি, মানে হেভেন অন আর্থ যেটা বলে, এইটা যদি সবাই একসাথে এক্সপিরিয়েন্স করতে পারি, শুধু মানুষ না, নেচার বলি, পশু পাখি বলি, মানে আমি যদি আজকে পুরো পৃথিবীটাই তো আসলে আমার না, আমেরিকাও আমার, বাংলাদেশও আমার, কিন্তু তুমি এটাকে কাঁটাতার দিয়ে আলাদা করছো যে এটা তোমার দেশ, এটা আমার দেশ। তো জীবনে এমন কিছু এক্সপিরিয়েন্স করতে চাই যেটা আসলে হিউম্যান হিসেবে করা উচিত, শুধু মানুষের সাথে না, বাতাসের সাথে, আলোর সাথে, পাখির সাথে, মানুষ তো আছেই। এরকম একটা কিছু যদি হতো তাহলে মনে হয়, মানে এরকম কিছু যদি মধ্যে দিয়ে যেতে পারি তাহলে ভালো লাগবে। মানে জীবনে আসছি আসলে শুধু অভিনয় করে, কয়েকটা সিনেমা করে, টাকা পয়সা কামাই, বিয়ে শাদী করে চলে যাওয়ার জন্যই কি, মানে এটা আমার জীবনটা এরকম না হোক। আমি একটা অন্য কিছু এক্সপিরিয়েন্স করতে চাই যেটা আসলে আমি খুঁজতেছি, তো এরকম কিছু আর কি। বিউটিফুল, মনে হলো আমি একটা মুভি সিনে ঢুকে গেছি। আমি এই জন্য তোমাকে এত পছন্দ করেছি। আচ্ছা, অসাম। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করবো। হোপফুলি সবাই ঈদ স্পেশালটা এনজয় করছে অনেক। আমরা একটা সিগনেচার গিফট দিই অলওয়েজ, যেটা হচ্ছে এই সাইডে, হোপফুলি অ্যাকুরেট হয়েছে। ওয়াও, ওয়াও, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, বাহ। Thank you so much. That was another Eid special of Scandalous. Hopefully সবাই প্রেসার কুকার মুভিটা দেখবেন এই ঈদে, স্ট্রিমিং right now.
Thank you. অবশ্যই মুভি হলে যাবেন এবং এনজয় প্রেশার কুকার। ঈদ মোবারক। ঈদ ঈদ মোবারক। মোবারক।